সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা অ্যাডমিশন ইংলিশের কিছু নাউন অ্যান্ড ডিটারমিনার্স এর এমন কোয়েশ্চেন সলভ করব যে কোয়েশ্চেনগুলো সবসময় তোমাদের সমস্যা তৈরি হয়ে থাকে। অর্থাৎ দেখা যায় এই কোয়েশ্চেনগুলো কোনোটা অনেক সহজ, কোনোটা তোমাদের কাছে কঠিন লাগে। কিন্তু এই বিষয়গুলো একটা কনফিউশন থেকেই যায়। তো কোনো কনফিউশন যেন না থাকে এবং যেন প্রপার ব্যাখ্যা তোমরা পাও, সেটা নিয়ে আমাদের আজকে প্রচেষ্টা। এবং চলো আমরা শুরু করে দিই। আজকে আমাদের টপিক হচ্ছে, আমরা যা শিখবো সেটা হচ্ছে নাউন অ্যান্ড ডিটারমিনার। নাউন অ্যান্ড ডিটারমিনার সংক্রান্ত প্রশ্ন কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রত্যেক বছর এসে থাকে। এমন একটা টপিক যেটা টিচারদের খুবই পছন্দের একটা টপিক। এটা থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, প্রত্যেক বছর। তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ভার্সিটিগুলোর বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো, তাহলে দেখবে যে প্রত্যেক বছর এখান থেকে কোয়েশ্চেন এসেই থাকে। মনে করতে পারো যে পার্টস অফ স্পিচের শুরুর টপিক খুবই সহজ, বাট টিচারদের পছন্দের টপিক। দ্যাটস ওয়াই এই টপিকটা যদি খুব ভালোভাবে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে যাই, তাহলে দেখা যায় এখান থেকে অনেক সময় হুবহু কমন আসে। কি আসে? হুবহু কমন আসে। কি আসে? একদম দেখবা এই কোয়েশ্চেনটা অপশন সহ কমন চলে আসছে, বা অনেক সময় জাস্ট নাম চেঞ্জ করে দেয়। তো এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে দেখতে হবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের আমরা ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস করব। তো লেটস স্টার্ট। প্রথম কোয়েশ্চেন খুবই সহজ মনে হচ্ছে, কিন্তু দেখো এটাও কিন্তু একটা ভার্সিটির কোয়েশ্চেন। হ্যাঁ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, JKKNUI, এটা হচ্ছে 19-20, মানে রিসেন্ট এই কোয়েশ্চেনটা এসেছে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? দেখো, গার্ল মানে হচ্ছে বালিকা, রাইট? গার্ল মানে কি? বালিকা। এই বালিকা কে সেটা কিন্তু বলেনি, তার নাম বলেনি। ধরো তার নাম, ধরো আমি বললাম নূপুর, বা তার নাম মনে করো সোনাম। কোনো নাম কিন্তু বলে না। যদি নির্দিষ্ট কোনো নাম উল্লেখ না করে, কি বোঝায়? মানে সাধারণ কাউকে বোঝায়। সাধারণের ইংরেজি কি? কমন, তাই না? সাধারণ কাউকে, যে কোনো কাউকে জেনারেলাইজড বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি বলবো? কমন নাউন, রাইট? তো দেখো ব্যাখ্যাটাও দেওয়া আছে নিচে। আমি কার্সরটা একটু সরিয়ে নিই। আচ্ছা, একই জাতীয় কোনো কিছুকে বোঝালে সেটা কমন নাউন হয়। অর্থাৎ এই গার্ল বলতে দুনিয়ার সব গার্লকেই বোঝানো হয়েছে। নির্দিষ্ট করে বলেনি যে গার্লের নাম কি। গার্লের নাম যে ক্যাটরিনা কাইফ, বা গার্লের নাম ধরো আমাদের বাংলাদেশের শাবনূর, এটা কিন্তু বলে নাই। তো নির্দিষ্ট করে না বললে আমরা সেটাকে বলবো কমন নাউন। খুবই সহজ প্রশ্ন, বাট প্রশ্নগুলো কিন্তু এসে থাকে, তো এগুলোকে অবহেলা করা যাবে না, রাইট? ওকে, পরের প্রশ্ন। চলো পরের প্রশ্নে চলে যাই। ফাইন্ড আউট দ্য কমন নাউন। ফাইন্ড আউট দ্য কমন নাউন। এখানে 4টা অপশন আছে, তাহলে এই 4টার মধ্যে কোনটা কমন নাউন সেটা খুঁজে বের করতে হবে। একটু আগে আমরা কমন নাউনের সংজ্ঞা শিখে আসলাম। কমন নাউনের সংজ্ঞা হচ্ছে যে সাধারণ কাউকে বোঝালে, একদম সুনির্দিষ্ট কাউকে না বুঝিয়ে সাধারণ যে কাউকে বোঝালে সেটাকে আমরা কমন নাউন বলি। সো চলো দেখি এটার মধ্যে কোনটা কোন নাউন। আমাদের কিন্তু অপশন অ্যানালাইসিস করতে হবে, রাইট? প্রথমে আছে ফ্লক। ফ্লক মানে হচ্ছে গুচ্ছ বোঝায়। কি বোঝায়? গুচ্ছ বোঝায়। ধরো পাখির গুচ্ছ, এক ঝাঁক পাখি, যেটাকে বলে ফ্লক অফ বার্ডস। ফ্লক অফ বার্ডস, তাহলে এক ঝাঁক পাখি। তাহলে এটা হচ্ছে কি নাউন? এটা কিন্তু তোমার কমন নাউন না, এটা কমন নাউন না। বাঞ্চ, বাঞ্চও কিন্তু হচ্ছে, এটা কোন নাউন বলতো? এটাও হচ্ছে কি বোঝাচ্ছে? এক গুচ্ছ বোঝাচ্ছে। সিটি, সিটি দেখো একটা শহরের নাম বোঝাচ্ছে, কিন্তু নির্দিষ্ট কোনো শহরের নাম না, যে কোনো শহরের নাম, যে কোনো। উপরের দুইটার নাম আমি বলি না এখনো, এই দুটো হচ্ছে কালেকটিভ, তাই না? কালেকটিভ দ্বারা কি বোঝায়? দলগত, দলগত সমষ্টি বোঝায়। দলগত সমষ্টি, দলগত সমষ্টি বোঝায় কালেকটিভ নাউন, রাইট? তো উপরের দুটো দ্বারা দেখো, ফ্লক অফ বার্ডস মানে এক ঝাঁক পাখি, অনেকগুলো পাখি একসাথে উঠছে, ফ্লক অফ বার্ডস। সো এটা হচ্ছে কি নাউন? কালেকটিভ নাউন। পরেরটা অপশন বি তে কি আছে? বাঞ্চ। বাঞ্চ, আমি বললাম বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, সে আমাকে একগুচ্ছ ফুল দিল। শি গেভ মি আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, তাই না? সে আমাকে একগুচ্ছ ফুল দিল। তাইলে অনেকগুলো বুঝাচ্ছে, সো কালেকটিভ নাউন। তারপরে আছে সিটি। এটা কি বলছে? ঢাকা সিটি, নাকি রাজশাহী সিটি, নাকি নারায়ণগঞ্জ সিটি? নির্দিষ্ট কোনো সিটির নাম কিন্তু বলে নাই। পরেরটাই ঢাকা বলছে, সো নির্দিষ্ট কোনো সিটির নাম বলছে। তো অপশন সিটা শুধুমাত্র এখানে কমন নাউন। কেন কমন নাউন? এই যে দেখো নিচে লেখাও ছিল, সিঙ্গার কোন নির্দিষ্ট কোন সঙ্গীত শিল্পীর নাম না, ওশেন নির্দিষ্ট কোন সাগরের নাম না। কিন্তু আমি যদি বলি যে ইন্ডিয়ান ওশেন, ভারত মহাসাগর, তাহলে নির্দিষ্ট একটা ওশেনের নাম বলছে, তখন কি হবে বলতো? তখন হবে প্রপার নাউন। তখন কি হবে? প্রপার নাউন হবে। হ্যাঁ, প্যাসিফিক ওশেন, প্রশান্ত মহাসাগর, আমি বললাম প্যাসিফিক ওশেন, প্রশান্ত মহাসাগর, তখন কিন্তু সেটা প্রপার নাউন, রাইট? আর কমন নাউন কখন? যখন শুধু বলবো ওশেন, তাই না? কারণ নির্দিষ্ট কারো নাম বলে নাই। খুবই সহজ, রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিল। পরটাতে চলে যাই। Which of the following is not abstract noun? Abstract মানে কি? Abstract মানে হচ্ছে যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। কি করা যায়? যা আমরা আমাদের যে চোখ আছে সেটা দিয়ে আমরা
দেখতে পারি না, আমাদের হাত দিয়ে আমরা ধরতে পারি না, কিন্তু আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে কি করতে পারি, অনুভব করতে পারি। অর্থাৎ যেটাকে ফিল করা যায়, যা অনুভব করা যায়, সেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এখানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন চাই নাই, বাচ্চারা পাশে কিন্তু বড় করে লেখা আছে, হ্যাঁ, ক্যাপিটালাইজ করে লেখা আছে, নট অ্যাবস্ট্রাক্ট নাউন। ঢাকা ইউনিভার্সিটিতে রিসেন্টলি এসেছিল, দেখো 17-18 সালে, 17-18 সালে এসেছিল। তো প্রথমটাতে কি আছে, গুডনেস। গুডনেস মানে কি, ভালো, ভালো দিক। তাহলে গুডনেস এটা কি চোখে দেখা যায়? কেউ ভালো, এটা কি তার আশেপাশে ভাসে যে সে ভালো, বা তাকে দেখলে তার মাঝখানে বিপ করে বেজে ওঠে যে আমি ভালো? না, এটা ফিল করা যায়। সো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু আমাদের চেষ্টা কি, নট অ্যাবস্ট্রাক্ট নাউন। পরেরটা হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি তো চোখে দেখা যায়। তোমার বাবা মা, এরা তোমার ফ্যামিলি, হ্যাঁ, তোমার ভাই বোন ফ্যামিলি, এগুলো সবাইকে তুমি চোখে দেখতে পাও, তাদেরকে চোখে দেখা যায়, হ্যাঁ, তোমার বাবা একটা আলাদা এন্টিটি। সো যেহেতু চোখে দেখা যায়, সেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না। তো নটটা কিন্তু আমরা পেয়ে গেছি। বাকি দুটো অপশন দেখার আসলে দরকার নাই, তারপরও এই দুটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো, ব্রেভারি মানে কি, বীরত্ব। বীরত্ব চোখে দেখা যায়? বীরত্ব চোখে দেখা যায় না, বীরত্ব অনুভব করা যায়, তার কাজ দ্বারা বোঝা যায় সে বীর। চাইল্ডহুড, শৈশবকাল, তুমি চোখ বুঝে মনে করছো আমার শৈশবকালের স্মৃতি কত সুন্দর, দেখতে পাচ্ছ না, অনুভব করতে পারছো, ওটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট আমাদের চেয়েছে কি, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন না। তো হিয়ার ইজ অনলি ওয়ান ইজ ফ্যামিলি। খুবই সহজ, ব্যাখ্যা বুঝলে, রাইট? আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞা নিচে দিয়ে দিয়েছে, দেখো। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বস্তু নিরপেক্ষ গুণ, কাজ বা অবস্থার নাম যার কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব নেই বলতে বোঝাচ্ছে, সরি, অস্তিত্ব নেই বলতে বোঝাচ্ছে ফিজিক্যাল এন্টিটি। কি বোঝাচ্ছে? শারীরিক অস্তিত্ব, মানে চোখে দেখতে পাও না, ফিজিক্যাল এন্টিটি বলে এটাকে ইংরেজিতে, শারীরিক অস্তিত্ব, রাইট? যেমন এই দেখো, কোয়ালিটি, কারো কোয়ালিটি চোখে দেখা যায় না, ফিল করা যায়। বিউটি, সৌন্দর্য অনুভব করা যায়, তাই না? ওকে, পরেরটায় চলে যাই। ক্যাটল। ক্যাটল মানে কি, রিসেন্টলি আমরা দেখছি যে এই গরু নিয়ে, সাদেক এগ্রো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, তাই না? তো ক্যাটল মানে হচ্ছে গরুর পাল, গরু ছাগলের পাল, না, গরু বা ছাগলের পাল, সমষ্টি। পাল বলতে কি বোঝায়? একটা ছাগলকে বোঝায়, একটা গরুকে বোঝায়, একটা ফার্মে অনেকগুলা থাকে। তো সেটা হচ্ছে কালেকটিভ নাউন, নট প্রপার, নট কমন, নট মার্শিয়াল। মার্শিয়াল নামে কিছু নাই, সো এটা হবে কালেকটিভ নাউন, অপশন সি। এই যে ক্যাটেল শব্দের অর্থ গবাদি পশুর পাল, যেটি একটি কালেকটিভ নাউন। খুব সিম্পল, দেখো আমি যে কথাগুলো বলছি সেটার সাথে ব্যাখ্যাও মিলে যাচ্ছে। আমি একটু ইনফরমালি বলছি, এখানে হয়তো একটু ফর্মালি লেখা আছে, আবার অনেক সময় আমার কথার সাথে হুবহু মিলে যাচ্ছে। সো তোমরা এটা ইনশিওর করার চেষ্টা করবা যে তোমরা একবার আমাদের এই ভিডিওটা দেখলা, 1 by 1 সবগুলো দেখলা, তারপরের বার তুমি যেন এত ভালো করে বোঝো, কোয়েশ্চেনটা তোমার সাথে আসার সাথে সাথে তুমি নিজেই জিনিসটা তোমার মধ্যে, তোমার মনের ভিতর থেকে কথাগুলো বের হয়ে আসে। তো এক্সপ্লেনেশন এত ভালোভাবে শোনা উচিত যাতে ওটা হুবহু তোমার মনের ভিতরে গেঁথে যায়। এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মনে রাখবে যে তুমি 50 থেকে 60% কোয়েশ্চেন হুবহু তোমার বিগত সাল থেকে আসে। 50 থেকে 60% কোয়েশ্চেন ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো একদম হুবহু কোয়েশ্চেনটা অনেক সময় না তুলে দিলেও জাস্ট নাম চেঞ্জ করে দেয়, হ্যাঁ, সাবজেক্ট অবজেক্ট নাম চেঞ্জ করে দেয়, বাট টপিক সেম থাকে। তো ভেরি ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করা, ভেরি 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 ইম্পর্টেন্ট। যত দিন যাবে, বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়ার যত দিন তোমার পার হবে, তুমি আমার কথা তত বেশি রিয়ালাইজ করতে পারবা যে পরীক্ষায়, তোমার কোচিং এর পরীক্ষায়, শিক্ষক পরীক্ষায় দেখবা যে যত ভালো করছে, তার কোয়েশ্চেন ব্যাংকের উপর দক্ষতা তত বেশি। চলে যাচ্ছি পরেরটাতে। ওকে, লেটস মুভ। ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট। ফ্লিট আসলে বোঝায় অনেক কিছুর সমষ্টি, সমষ্টি বোঝায়। যেমন ধরো আমি বললাম যে যুদ্ধ জাহাজ, যুদ্ধ জাহাজকে আমরা ফ্লিট বলে চিহ্নিত করি, যুদ্ধ জাহাজ। যেমন মুক্তিযুদ্ধের সময় আমেরিকা হচ্ছে তাদের নৌবহর বা ফ্লিট, যুদ্ধ, সরি আমি বানান ভুল লিখেছি, যুদ্ধ জাহাজ বা নৌবহর। শুধু নৌবহরকে বোঝায় না, এটা আরো অনেক কিছুকে বোঝায়। যেমন ধরো গাড়ির বহর, সেটাকেও আমরা ফ্লিট বলবো, হ্যাঁ। বিমানের বহর, অনেকগুলা যুদ্ধ বিমান পাশাপাশি যাচ্ছে, ওইটাও ফ্লিট। তো কোনো কিছু, অনেক কিছু যদি একসাথে হয়, আমরা জানি সেটাকে আমরা কালেকটিভ নাউন বলি, রাইট? তো অপশন বি তে আছে কালেকটিভ নাউন। এই দেখো ব্যাখ্যা নিচে সুন্দর করে দেওয়া আছে। ফ্লিট একক কর্তৃত্ব বা মালিকানার অধীনে জাহাজ, বিমান, বাস ইত্যাদির সমষ্টি বহর কে কি বলে? ফ্লিট বলে। নরমালি নৌবহরকে বলে, বাট আজকে থেকে জানলা শুধু নৌবহর না, বিমানের বহর, কারের বহর সবকিছুকেই বলা হয় ফ্লিট, রাইট? ওকে, খুব মজা লাগতেছে না? ব্যাখ্যা পারলে কিন্তু জীবন অনেক সহজ হয়ে যায়। কঠিন কোয়েশ্চেন আর কোয়েশ্চেন কঠিন লাগে না যদি তুমি এক্সাক্ট ব্যাখ্যাটা জানো। বাট এক্সাক্ট ব্যাখ্যাটা জানাটা খুব জরুরি। ওকে, আচ্ছা, আরেকটা, হুইচ ওয়ান ইজ দ্য ম্যাটেরিয়াল নাউন? ম্যাটেরিয়াল নাউন, এটার মধ্যে কোনটা ম্যাটেরিয়াল নাউন? হ্যাঁ, চলো আমরা দেখি কোনটা ম্যাটেরিয়াল নাউন। প্রথমে আছে রিং, অনেকে মনে করতে পারো রিং ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, মূল বস্তু, দেখো এখানে এক্সপ্লেনেশনে দেওয়া আছে যে যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্য অবস্থায় বোঝায়। কি বোঝায়? এখানে লিখে দিছে
অবিভাজ্যভাবে বোঝায়। অবিভাজ্য মানে হচ্ছে যেটাকে তুমি অবিকৃত অবস্থায় যেই মেইন শেপ আছে সেই শেপে রাখছো। যেমন ধরো এই রিংটা আমি বানাইছি গোল্ড দিয়ে। কি দিয়ে বানাইছি? গোল্ড। গোল্ডটা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন, মূল বস্তু। এখন গোল্ড ভেঙে আমি হচ্ছে সোনার গহনা তৈরি করলাম, নেকলেস তৈরি করলাম, রিং তৈরি করলাম, ওগুলো হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে? তো এটা কিন্তু ভুল করা যাবে না। তো যেটা মূল জিনিস অবিভাজ্যভাবে বোঝায়, অনেক কঠিন বাংলা দেওয়া আছে, আমি সহজ করে দিচ্ছি। যেটা একদম অবিকৃত, যেটাকে শেপটাকে নষ্ট করা হয়নি। হ্যাঁ, শুধু গোল্ড বলছি। আমি ধরো বুক বললাম, সেটা না, কিন্তু বই বানা হয়েছে কি দিয়ে? পেপার দিয়ে। তখন আমি সেটাকে বলবো ম্যাটেরিয়াল নাউন। ওকে, আচ্ছা দেখো, এইচএসটিইউ হাজী দানেশে এসেছিল, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 17-18 সালে। সো 17-18 সালে যেহেতু এসেছিল, তো বুঝতেই পারছো খুব রিসেন্ট সময়ে আসছে। একমাত্র এখানে দেখো রিভার হবে না, রিভার কমন নাউন, বুক কমন নাউন, বাট পেপার এটা ম্যাটেরিয়াল। এটা কি একটা নির্দিষ্ট ম্যাটেরিয়াল, তাই না? কোন একটা ম্যাটেরিয়াল থেকে তৈরি করেছে। ম্যাটেরিয়াল মানে কি? ম্যাটেরিয়াল মানে হচ্ছে উপাদান। ম্যাটেরিয়াল মানে কি? উপাদান। এই মূল উপাদানটা কিন্তু এখানে আছে। সেই ম্যাটেরিয়াল থেকে যখন বই তৈরি করবা, বইটা কমন নাউন। হ্যাঁ, আর যখন মূল ম্যাটেরিয়াল থাকবে সেটা হচ্ছে কি নাউন? এটা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল থেকে তৈরি করেছে, ম্যাটেরিয়াল নাউন। এর চেয়ে সহজভাবে বোঝানো যায় কিনা আমি জানি না। হুইচ ওয়ান ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? আবার বলেছে অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। বাচ্চা কাচ্চারা যেটা তোমাদের পরীক্ষায় যেটা ভুল হয় সেটা হচ্ছে তোমরা ওই নটটার চোখে পড়ে না, শুধু অ্যাবস্ট্রাক্ট দেখে তোমরা আনসার দিয়ে চলে আসো। বাট পরীক্ষা দিয়ে এসে মনে হয় আহারে এখানে তো নট লেখা ছিল। তো কি চেয়েছে? কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? বিমূর্ত, যা চোখে দেখা যায় না, শুধু ফিল করা যায়। তাহলে আমরা এখানে কোনটা খুঁজে বের করব? যেটাকে আসলে চোখেও দেখা যায়, কারণ আমাদের অ্যাবস্ট্রাক্ট কোনটা নয় সেটা চাইছে, তাই তো? তো দেখো এখানে ফ্লেভার, ফ্লেভার, এয়ার, গুডউইল, ওয়াটার। এখানে ফ্লেভার তো চোখে দেখা যায় না, ফ্লেভার হচ্ছে স্মেলটা অনুভব করা যায়, সো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হবে না। এয়ার, এয়ার কি চোখে দেখো? না, এয়ার ফিল করা যায়, অনেক সুন্দর বাতাস আসছে, দক্ষিণ হাওয়া, চোখ বন্ধ করে ফিল করছো, চোখে দেখা যাচ্ছে না, সো এটা অ্যাবস্ট্রাক্ট, এটা হবে না। চাইছে কোনটা অ্যাবস্ট্রাক্ট নয়? গুডউইল। গুডউইল মানে হচ্ছে ধরো ব্যবসার গুডউইল বলা হয় হচ্ছে ভালো ব্যবহারকে বা কাস্টমার স্যাটিসফ্যাকশনকে। গুডউইল মানে হচ্ছে একদম মূলধন, হ্যাঁ, বা ভালো আচরণ, অনেক কিছু, অনেক অর্থ বোঝায়। তাহলে এটাও তো চোখে দেখা যাচ্ছে না বাবা, এই ভালো আচরণ, হ্যাঁ, এটা চোখে দেখা যাচ্ছে না, তাহলে এটাও হবে না। ওয়াটার, ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন তো এক না। ওয়াটার তো চোখে দেখা যায়, নদীর সামনে যাও, পুকুরের সামনে যাও, চোখে দেখতেছো পানি, এক গ্লাস পানি খাও, চোখে দেখতেছো। সো কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয় সেটা কিন্তু চেয়েছে। তো ভেরি ভেরি কেয়ারফুল, এখানে আনসার কোনটা হবে? এখানে আনসার হবে হচ্ছে ওয়াটার, রাইট? ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, যে ব্যাখ্যাটা এই যে আমি বলেছি সেটা এখানে আছে। ওয়াটার সাধারণত ম্যাটেরিয়াল নাউন। এক কথায় দেওয়া আছে, আমি আরো ডিটেইলসে ব্যাখ্যা করে দিলাম। এত অবহেলা করা যাবে না। কেন অবহেলা করা যাবে না? দেখো 17-18 সালের কোয়েশ্চেন, তো এত সহজ মনে করলেও ওই পরীক্ষার হলে গিয়ে নটটা আর চোখে পড়ে না। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ চ্যারিটি? চ্যারিটি মানে হচ্ছে দাতব্য কাজ। চ্যারিটি মানে কি? দাতব্য কাজ। কাউকে দান করলা, দান করা, হ্যাঁ, দানশীলতা বা দাতব্য কাজ। তো দেখো চ্যারিটি চোখে দেখা যায় না, চ্যারিটি দেখা যায় না। ভালো কাজ, এই কাজটা চোখে দেখা যায় না, এটা ফিল করা যায় যে ভালো কাজ করে, তাহলে প্রপার নাউন হবে না। সুনির্দিষ্ট কোনো কিছু হলে প্রপার নাউন হয়, কমন হচ্ছে তোমার সাধারণ কিছু হলে কমন নাউন হয়, কালেকটিভ হচ্ছে গ্রুপ বোঝালে হয়। তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো ব্যাখ্যাটা, চ্যারিটি, দানশীলতা, অ্যাবস্ট্রাক্ট নাউন। চ্যারিটি কি? দাতব্য কাজ, আর দানশীলতা তো একই জিনিস, তো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরো আমি বললাম সে অনেক চ্যারিটি করে, সে অনেক ভালো একজন মানুষ, এই জিনিসটা চোখে দেখতে পাচ্ছো? চোখে দেখতে পাচ্ছ না, ফিল করতে পারছো। সো ফিল করলেই সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? ওকে, চলে যাচ্ছে পরেরটাতে। দ্য ওয়ার্ড পোয়েট্রি, এটা কিন্তু অনেক অনেক ভুল হয়, এবং দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছিল 17-18 সালে। তো পোয়েট্রি, অনেকে বলে যে পোয়েট্রি মানে তো ভাইয়া, হ্যাঁ, কাব্য, কবিতা না। কিন্তু পোয়েট্রির সাথে পোয়েমকে গুলিয়ে ফেলবা না। দেখো পোয়েম মানে কবিতা, কবিতাকে তুমি একটা দুইটা করে গুনতে পারো। অ্যাবস্ট্রাক্ট নাউন অলওয়েজ আনকাউন্টেবল। ওকে, সো পোয়েট্রি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর পোয়েট্রি হচ্ছে কাব্য। কাব্যটাকে দেখা যায় না, কবিতাকে দেখা যায়। আমি 2টা কবিতা লিখেছি, বাট আমার ভেতরে কবিতা আছে, আমার ভিতরে কাব্য আছে, আমার ভিতরে একটা কবি কবি ভাব আছে। এই ভাবটা কিন্তু তুমি চোখে দেখছো না, সেটা তুমি ফিল করছো, তার কথাবার্তার মধ্যে একটা পোয়েট্রি আছে, কিন্তু সে 2টা কবিতা লিখেছে, সেটাকে কাউন্ট করা যাচ্ছে। সো এখানে পোয়েট্রি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যে সকল নাউনকে গণনা করা যায় না, পদার্থ, দোষ, গুণ, কাজ, তাই আনকাউন্টেবল নাউন। তো এটা একই সঙ্গে অ্যাবস্ট্রাক্ট এবং এটা একই সঙ্গে আনকাউন্টেবল। ওকে, তো এইখানে তোমার কনফিউশনটা তৈরি হবে যে ভাইয়া এটা আনকাউন্টেবল দিব নাকি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট দিব, দুইটাই তো অপশনই আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো ঝামেলা লাগাই দিল,
তখন ভাইয়া মনে করবা যে নাউনকে বেসিক্যালি আমরা গণনার ভিত্তিতে কয় ভাগে ভাগ করি? 2 ভাগে। গণনার ভিত্তিতে কয় ভাগে ভাগ করি? কাউন্টেবল, আনকাউন্টেবল, দুইটাই যেহেতু অপশনে আছে, আর অন্য যে 5 ভাগে ভাগ করে সেটা সবগুলো কিন্তু অপশনে নাই, তাহলে এখানে তোমার কাছে বেটার আনসার হচ্ছে আনকাউন্টেবল। একই সঙ্গে অ্যাবস্ট্রাক্টও কিন্তু উত্তর, কিন্তু আনকাউন্টেবলটা বেটার আনসার। ঠিক আছে, সো কোনটা আনসার হবে? একটু ট্রিকি কোশ্চেন, আনকাউন্টেবল নাউন। দেখো, কাব্যকে গোনা যায় না, কারণ কাব্য অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার কারণেই গোনা যায় না। হ্যাঁ, এবং এইটা হচ্ছে কি, অনুভব করা যায়। কি করা যায়? অনুভব করা যায়। যেহেতু অনুভব করা যায় সেহেতু গোনা যায় না, কিন্তু পোয়েমকে গোনা যায়। পোয়েম হইলে সেটা হচ্ছে তোমার কাউন্টেবল নাউন হয়। তো এই ব্যাপারটা খুবই ভালোভাবে মনে রাখতে হবে। পরেরটা চলে যাচ্ছি, হুইচ টাইপ অফ নাউন ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড টেক দ্য বিস্ট ইন ইউ। তোমার মনের ভেতরের পশুকে দমন করে রেখো। টেক বলতে এখানে বোঝাচ্ছে দমন করে রাখা, নজরে রাখা। সব মানুষের ভেতরেই ভালো অংশটাও থাকে, খারাপ অংশটাও থাকে। তো এই বিস্ট বলতে বোঝাচ্ছে খারাপ অংশ, পশুত্ব। বিস্ট মানে হচ্ছে পশুত্ব। তাহলে চেক দ্য বিস্ট ইন ইউ, এই পশুত্বকে কি দেখা যায়? অনুভব করা যায়। কোনো মানুষ অত্যন্ত রেগে গেলে, কারোর প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হলে, হ্যাঁ, আক্রোশ দেখালে তার মধ্যে যে ভয়ঙ্কর রূপটা বের হয়ে আসে সেটাকে আমরা বলি বিস্ট। হচ্ছে চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার মনের ভেতরের পশুকে দমন করো। পশু দেখা যাচ্ছে না, পশু আচার আচরণে ফুটে উঠছে। সো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউনও না, প্রপার নাউনও না, ম্যাটেরিয়াল নাউনও না। সংজ্ঞাগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হইতে হবে, তারপরে তুমি কিসে আসবা? কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে আসবা। অথবা আরেকটা ভাবেও করা যেতে পারে, কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে করতে তোমার অটোমেটিক্যালি খুব ভালোভাবে প্রত্যেকটা সংজ্ঞা কি কি আছে একবার সংজ্ঞাগুলো দেখে আসলে থরলি, দেন কোয়েশ্চেন ব্যাংক সলভে আমার প্রত্যেকটা ভিডিও অ্যানালাইসিস সহ আমার সামি ভাইয়ের ভিডিওগুলো দেখে ফেললা, দেখা যাবে যে বেসিক খুব সলিড হয়ে যাবে। এবং আমি কিন্তু বলছি 50 থেকে 60% কোয়েশ্চেন বিগত সাল থেকে হুবহু চলে আসবে। দেখো, লিখেই দিয়েছে এই বাক্যে বিস্ট অর্থ পশু নয়, পশুত্ব, তাই এটি অ্যাবস্ট্রাক্ট। ওকে, ঠিক আছে। পরেরটায় চলে যাচ্ছি, হোয়াট কাইন্ড অফ নাউন চ্যারিটি। এটা অলরেডি একবার বলা হয়েছে, চ্যারিটি হচ্ছে দানশীলতা। চ্যারিটি কি? দানশীলতা বা দাতব্য কাজ, তাই তো? দানশীলতা বা দাতব্য কাজ। তাহলে এটা চোখে দেখা যায় না, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে দানশীলতা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এর পরেরটায় চলে যাচ্ছি আমরা, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট। এটা তো ভার্ব। এখানে যে ওয়েস্ট আছে, ওয়েস্ট হচ্ছে নষ্ট করা, হ্যাঁ, বা অপচয় করা। অপচয় করা, করা মানে কি? ভার্ব। এটা নাউন ফর্ম চাইছে, তাহলে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এই টপিকের নাম। হ্যাঁ, একটা পার্টস অফ স্পিচের অনেকগুলা ফর্ম থাকে, সেই ফর্মগুলো জানতে হবে। তো নষ্ট করা থেকে আমাদের আনতে হবে নষ্ট। তাহলে ওয়েস্টেজ কোথায় আছে? এই যে সি নাম্বার, ওয়েস্টেজ। ওয়েস্টেজ হচ্ছে এটার নাউন ফর্ম। হোয়াট হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড মানে হচ্ছে আমরা জানি যৌগিক, তাই না? যৌগিক মানে কি? অনেকগুলা মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয়। তার মানে কম্পাউন্ড নাউনও হচ্ছে একাধিক শব্দের সমন্বয়ে বা একাধিক শব্দ যুক্ত হয়ে, বা একাধিক শব্দ যুক্ত হয়ে, পাশাপাশি দুইটা ওয়ার্ড যুক্ত হয়ে, তিনটা ওয়ার্ড যুক্ত হয়ে কি হবে? কম্পাউন্ড নাউন হবে। হ্যাঁ, দুইটা নাউন একসাথে যুক্ত হয়ে যখন একটা নাউনের কাজ করবে। যেমন দেখো, এখানে তোমরা বলতে পারো বে অফ বেঙ্গল। ভাইয়া একসাথে তো তিনটা ওয়ার্ড আছে, তাইলে এটা কেন নিলেন না ভাইয়া? এটা একটা ফ্রেজ। আমাদের কিন্তু ফ্রেজ চাইনি, আমাদের চাইছে নাউন। টিম একটাই ওয়ার্ড। সানলাইট, খেয়াল করো দুইটা শব্দ আছে এখানে, একটা হচ্ছে সান, একটা হচ্ছে লাইট। সান একটা আলাদা শব্দ, লাইট একটা আলাদা শব্দ। সূর্যের আলো, দুটো একসাথে সানলাইট মিলে হয়েছে কম্পাউন্ড নাউন। দুইটা ওয়ার্ড মিলে একটা, দুইটা মৌলিক পদার্থ মিলে একটা যৌগিক পদার্থ গঠিত হচ্ছে, তাই না? সো সেম, দুইটা শব্দ মিলে একটা সিঙ্গেল শব্দের মতো ফাংশন করছে বা কাজ করছে। কত সালে এসেছিল? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 14-15 সালের প্রশ্ন। মনে রাখবা, এটা 2-1 বছরের মধ্যে আবার ওই ভার্সিটিতে বা অন্য কোনো ভার্সিটিতে 100% রিপিট হবে। তখন আমার ব্যাখ্যাটা মনে রাখতে পারলে আর এ আর সি এর মধ্যে কিন্তু কনফিউশন হবে না। অনেকে কনফিউশন করে ভুল করে আসবে, এ নাম্বার সি দেখার আগে এ দাগায় চলে আসবে যে ভাইয়া দাগায় দিয়ে চলে আসছি। দুই বা ততোধিক ওয়ার্ড যুক্ত হয়ে একটি ওয়ার্ড গঠন করলে তাকে কম্পাউন্ড নাউন বলে। যেমন বাস্কেটবল, দেখো আরো শব্দ আছে। বাস্কেট একটা আলাদা শব্দ, বল একটা আলাদা শব্দ। বাস্কেট মানে হচ্ছে ঝুড়ি, এই ঝুড়ি থাকে না বাস্কেট, বাস্কেটের মধ্যে বল ফেলাই, সেটা দেখে হয়েছে বাস্কেটবল, একটা গেমের নাম। ওকে, বাস্কেট এবং বল শব্দটা। সানরাইজ, সান একটা আলাদা শব্দ, রাইজ একটা আলাদা শব্দ, দুটো মিলে একটা শব্দ গঠিত হয়েছে সূর্যোদয়, তাই তো? কম্পাউন্ড নাউন। ওকে, এরকম ফুটবল, পা দিয়ে খেলা হয়, ফুট একটা আলাদা শব্দ, বল একটা আলাদা শব্দ। খুবই মজার, তাই না? জানতাই না যে ফুটবল একটা কম্পাউন্ড নাউন, আমি শিওর এটা অনেকে খেয়ালই করো নাই। উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ।
উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। উইজডম মানে কি? উইজডম মানে হচ্ছে প্রাজ্ঞতা বা জ্ঞান, প্রাজ্ঞতা বা বিজ্ঞতা। ইজ বেটার দ্যান স্ট্রেংথ, স্ট্রেংথ মানে হচ্ছে শক্তিমত্তা। দেখো এই শক্তিমত্তা কিন্তু চোখে দেখা যায় না, ফিল করা যায়। বলছে শক্তির চেয়ে অসির চেয়ে মসি বেশি, এরকম ব্যাপার। তো এই স্ট্রেংথটা হচ্ছে কি হিসাবে ব্যবহার হয়েছে? অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে ব্যবহার হয়েছে। শক্তিমত্তা ফিল করা যায়, হ্যাঁ, যে তার আমাদের চেয়ে অনেক বেশি পাওয়ারটা ফিল করার ব্যাপার। আচ্ছা, আই মাস্ট অ্যাকনলেজ আই হ্যাভ ড্যাশ নোশন। একটু ট্রিকি কোয়েশ্চেন, সবাই মনোযোগ দিবা। ঢাকা ইউনিভার্সিটিতে একদম টাটকা টাটকা প্রশ্ন 22-23 সালে আসছে। আচ্ছা, আই মাস্ট অ্যাকনলেজ, আমার অবশ্যই স্বীকার করতে হবে। আই হ্যাভ, মানে প্রশ্নটাতে একটু বোঝারও ব্যাপার আছে, অর্থ না বুঝলে আবার অনেক সময় ঝামেলা হয়ে যায়। আচ্ছা, আই মাস্ট অ্যাকনলেজ আই হ্যাভ, আমার অবশ্যই স্বীকার করতে হবে। অ্যাকনলেজ মানে হচ্ছে স্বীকার করা। দেখো অর্থ না জানলেও হবে, বাট অর্থ জানলে সুবিধা। আই হ্যাভ ড্যাশ নোশন, আমাদের মূল কাজ হচ্ছে নোশনকে নিয়ে। ড্যাশের আগে নোশনটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল এটা তোমার বুঝতে হবে। আচ্ছা, I must acknowledge I have dash notion of what it means to be pleasant to everyone. আমাকে এটা স্বীকার করতেই হবে যে সবার কাছে কিভাবে ভালো হয়ে ওঠা যায় সেটা নিয়ে আমার খুব কম আছে নাকি সাম মানে সামান্য আছে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা দেখো, সরি আগেরটাই চলে গেছি। এইখানে উত্তর হবে সাম নোশন। দেখো এই নোশনটা আনকাউন্টেবল, আনকাউন্টেবল জ্ঞান, জ্ঞান বোঝাচ্ছে, ধারণা বোঝাচ্ছে, আইডিয়া। নোশন মানে হলো ধারণা, বা সেটাকে আমরা ইংরেজিতে বলি আরেকটা সিনোনিম হচ্ছে আইডিয়া। তাহলে কিছু শব্দ আছে, এই সাম শব্দটা মনে রাখবা, কাউন্টেবল আনকাউন্টেবল বোথ এর নাউনের আগে ডিটারমিনার হিসেবে সামটা বসে। আবার বলছি, সাম কাউন্টেবল আনকাউন্টেবল দুটো নাউনের আগেই বসে এমন একটা ডিটারমিনার। তো এখানে যেহেতু নোশনটা আনকাউন্টেবল, আমরা এখানে কি দিতে পারি? সাম দিতে পারি, কারণ এটা কাউন্টেবলের আগেও বসে আনকাউন্টেবলের আগেও বসে। এটা দেওয়াটা কিন্তু সেফ, বুঝতে পারছো? তো এই জিনিসগুলো কিন্তু পার্থক্য করে দিবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়, তুমি কতটুকু যে জিনিসটা কমন সেটাকে পিক করতে পারছো। ওকে, আচ্ছা পরেরটাই যাচ্ছি আমরা। কারেক্ট দ্য আন্ডারলাইন ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স। আন্ডারলাইন ওয়ার্ডটা কি আছে? দ্য ইন্ট্রুডার স্টুড কোয়াইটলি ফর ফিউ মোমেন্টস। ইন্ট্রুডার মানে হচ্ছে যে হলো তোমার অভ্যাগত, মানে আকস্মিকভাবে যে প্রবেশ করেছে ইন্ট্রুডার বলে তাকে। স্টুড কোয়াইটলি, শান্তভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। ফর ফিউ মোমেন্টস, ফর ফিউ মোমেন্টস। দেখো এটা ঠিক আছে নাকি? বলছে কারেক্ট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, তার মানে এটা ভুল আছে, ঠিক করতে হবে। দেখো মোমেন্টসটা, মোমেন্ট মানে কি? মুহূর্ত। মোমেন্টসটা মুহূর্ত বোঝাইছে, মুহূর্ত কিন্তু আনকাউন্টেবল, মুহূর্ত হচ্ছে আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবলের আগে আমরা ফিউ বসাই নাকি লিটল বসাই? ফিউ বসাই নাকি লিটল বসাই বলো তো? আনকাউন্টেবলের আগে ফিউ বসাই নাকি লিটল বসাই? এই দেখো, ফর এ ফিউ টাইম, ফর এ ফিউ মোমেন্টস, ফর মোমেন্টস, ফর এ ফিউ মোমেন্টস। দেখো এটা আনকাউন্টেবল, কিন্তু দেখো এখানে এখানে বোঝাবে হচ্ছে ফর এ ফিউ মোমেন্টস, ফর এ ফিউ মোমেন্টস। কেন ফর এ ফিউ মোমেন্টস হবে? দেখো ফর দা ফিউ মোমেন্টস দা কখনোই হয় না, ফিউ বা এ ফিউ এর মধ্যে যে কোনো একটা বসবে। এখানে যেহেতু লিটিল নাই, এ ফিউ বা ফিউ এর মধ্যে যে কোনো একটা বসবে, তাহলে টাইম তো হবেই না, মোমেন্টসটা ঠিকই আছে। ফর দা, দা হবে না, দা কখনো বসে না, এ ফিউ বা ফিউ বসে। ফর মোমেন্টস হবে না, ফর এ ফিউ মোমেন্টস। দেখো এখানে ইতিবাচক অর্থে লিখে নাও, ইতিবাচক অর্থে, ইতিবাচক অর্থে আমরা জানি ফিউ আর এ ফিউ এর মধ্যে ইতিবাচক অর্থে এ ফিউ বসে, এ ফিউ বসে। অর্থাৎ এ ফিউ মানে কিছুক্ষণ, আর যদি শুধু ফিউ দিত তার মানে একদম নাই। ধরো আমি বললাম আই হ্যাভ ফিউ মানি, তার মানে আমার আসলে টাকা নাই বললেই চলে, মানে নাই ধরো। আর আই হ্যাভ আ ফিউ মানি মানে কিছু হলেও 10-20 টাকা হলেও আছে। তাহলে এখানে দেখো বলছে যে যে প্রবেশ করছিল অভ্যাগত, সে কিছুক্ষণের জন্য চুপ করে দাঁড়িয়েছিল। কিছু মুহূর্ত মানে কি? অল্প কিছু মুহূর্ত, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিনিট, তাহলে কিছু সময় তো ছিল। তো এটা ইতিবাচক অর্থে ধরতে হবে। ইতিবাচক অর্থে ধরতে হলে আমাদেরকে ফিউ আর এ ফিউ এর মধ্যে এ ফিউটা নিতে হবে। খুবই ট্রিকি কোশ্চেন, এবং মনে রাখবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সবসময় ট্রিকি কোশ্চেন করে থাকে। সেগুলো কোশ্চেন দেখবে একটা সাইজ বড়, একটু আমার মনে হয় সবচেয়ে স্ট্যান্ডার্ড কোশ্চেন করে ঢাকা ইউনিভার্সিটি, এটা সবার পারার মতো। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখবা একটু প্রশ্নের স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার কিংবা প্রশ্নের একটু অর্থ বোঝার ব্যাপারটা অনেক বেশি থাকে। আমার কথা মিলিয়ে নিও যারা প্রশ্ন সলভ করছো। পরেরটা, ম্যান হু হ্যাজ কমিটেড সাচ অ্যান ড্যাশ ক্রাইম। ব্যক্তি যে কমিট মানে
করা, কোন একটা অপরাধ করাকে বলে কমিট। সাচ অ্যান্ড ড্যাশ ক্রাইম মাস্ট গেট দ্য মোস্ট সিভিয়ার পানিশমেন্ট। সিভিয়ার মানে তীব্র, আর পানিশমেন্ট মানে হচ্ছে শাস্তি। তাহলে যে এই ধরনের অপরাধ করেছে, আমাদের এখানে ড্যাশের আগে আছে ক্রাইম শব্দটা, তাহলে ক্রাইম শব্দের সঙ্গে এখানে 4টা শব্দের মধ্যে কোনটা বেস্ট সুইটেবল সেটা আমাদেরকে পিক করতে হবে। ওকে, ইনজুরিয়াস ক্রাইম হয় না। ইনজুরিয়াস মানে হচ্ছে ধরো ইনজুরিতে আক্রান্ত আমরা বলি না, তার মানে হচ্ছে হতাহত, এটা হবে না, ইনজুরিয়াস হবে না। আনওর্দি মানে আনওর্দি মানে হচ্ছে অপ্রত্যাশিত, এরকম বোঝাচ্ছে, হবে না। আনচ্যারিটেবল, আনচ্যারিটেবল মানে হচ্ছে যেটা দাতব্য নয়, যা দাতব্য নয়, এটাও হবে না। অ্যাবমিনেবল, অ্যাবমিনেবল মানে হচ্ছে হীন বা নীচ বা জঘন্য। হীন বলে না, খুবই জঘন্য অপরাধ করছো, জঘন্য বা নীচ, হীন জঘন্য বা নীচ, সেটাকে বলে অ্যাবমিনেবল, অ্যাবমিনেবল। তাহলে শুধুমাত্র এখানে অপশন ডিটা মোস্ট সুইটেবল, অর্থ বুঝতে হবে কিন্তু। এবং আবার দেখো কোয়েশ্চেন করেছেন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেটার অর্থ বুঝতে হবে, বলছে যে ব্যক্তি এই জঘন্য কাজটি করেছে তার অবশ্যই শাস্তি হতে হবে। তাহলে অপরাধ মানে ক্রাইম, তাহলে ক্রাইমের সাথে যাচ্ছে শুধুমাত্র এখানে বেস্ট সুইটেবল হচ্ছে অ্যাবমিনেবল। হ্যাঁ, জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলো আমি একটু বেশি ডিটেইলসে আলোচনা করছি যাতে তোমরা অর্থটাও বোঝো। আশা করছি অন্য কোথাও তোমরা এত সুন্দর ডিটেইলস না পেলেও আমাদের এখানে শিখতে তোমরা অনেক সুন্দর করে ডিটেইলস প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা চ্যাপ্টারে পাবে। দেখো অর্থ এখানে দিয়েও দিয়েছে, আমি যেগুলো বললাম কাছাকাছি শব্দ। ইনজুরিয়াস মানে ক্ষতিকর, আনঅর্দি মানে অযোগ্য, আনচ্যারিটেবল মানে সহানুভূতিহীন, আর অ্যাবমিনেবল মানে কি জঘন্য। তো এখানে জঘন্য অপরাধ অর্থে অ্যাবমিনেবল ব্যবহৃত হবে। ঠিক আছে, ওকে, পরেরটা। আই ডিড নট হ্যাভ ড্যাশ লাগেজ। ড্যাশের আগের শব্দটা সবসময় মনে রাখবা, আমাদেরকে এটার সাথে কোন ডিটারমিনার বসবে। লাগেজ তো একটা নাউন, আমাদেরকে এখন বুঝতে হবে যে এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। যখন বুঝবা, এই যে কিভাবে বুঝবা কাউন্টেবল আনকাউন্টেবল চাইছে কিনা, জাস্ট ডিটারমিনার গুলা দেখো। ডিটারমিনার কি আছে? লিটিল, মেনি, মাচ, ফিউ। মনে রাখবা যে কাউন্টেবল কিংবা আনকাউন্টেবল কোনো একটার আগেই তো এই ডিটারমিনার গুলা বসে, রাইট? আমরা যখন নাউন পড়ছি আমরা শিখছি যে যদি সেটা কাউন্টেবল হয় তাহলে ফিউ, এ ফিউ, দা ফিউ এগুলা বসে, আর যদি আনকাউন্টেবল হয় তাহলে লিটিল, এ লিটিল, মাচ এগুলা বসে, তাই না? আচ্ছা, তাহলে দেখো প্রথমে আছে আই ডিড নট হ্যাভ ড্যাশ লাগেজ জাস্ট টু স্মল ব্যাগ। লাগেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন। লাগেজ কি নাউন? আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল নাউনের সাথে এখানে দুইটা আছে, একটা হচ্ছে লিটিল, একটা হচ্ছে মাচ। মেনি হবে না, কারণ মেনি হচ্ছে কাউন্টেবলের সাথে বসে, আর ফিউ হচ্ছে কাউন্টেবলের সাথে বসে। এই দুটোর মধ্যে কোনটা বেস্ট সুইটেবল, কোনটা বেস্ট সুইটেবল সেটা আমাদেরকে নিতে হবে। একটা কি আছে? লিটিল লাগেজ, একটা আছে মাচ লাগেজ। দেখো এখানে কি বোঝাচ্ছে, এই লাগেজ দ্বারা বোঝাচ্ছে আমার খুব বেশি তোমার হচ্ছে লাগেজ নেই। তাহলে খুব বেশি কম এরকম বোঝাতে মাচ অথবা মেনি বসে। মাচ বসে হচ্ছে আনকাউন্টেবলের আগে, মাছ বসে আনকাউন্টেবল আগে। আর লাগেজ কি এখানে? আনকাউন্টেবল। লাগেজ যেহেতু আনকাউন্টেবল, এখানে আমরা কি বসাবো? মাছ বসাবো। দেখো আমার কথা মিলায় নাও, লাগেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর জন্য ডিটারমাইনার হিসেবে কি বসবে? মাছ বসবে। উত্তর মিলছে? চিটাগাং ইউনিভার্সিটিতে 2021 সালে এই প্রশ্নটা এসেছিল, এবং আবার কিন্তু এই প্রশ্ন কোথাও না কোথাও ভেরি সুন রিপিট হবে। তুমি কোনো না কোনো পাবলিক ভার্সিটিতে সবগুলোতে যদি পরীক্ষা দাও, দেখবা কোথাও না কোথাও, কিংবা তুমি কোনো কোচিং পরীক্ষা দাও, কিংবা শিখর অ্যাপে পরীক্ষা দাও, দেখবা হুবহু কিন্তু এটা তুমি কোথাও না কোথাও রিপিট চলে আসছে নাউনের যখন প্রশ্ন হবে, বা ওভারঅল যখন একটা মডেল টেস্টের প্রশ্ন হবে। তাহলে বিগত বছরের প্রশ্ন সলভ করা এবং বুঝে সলভ করা খুব জরুরি। মুখস্থ করে কিন্তু মুখস্থ করে তুমি হচ্ছে শেষ করতে পারবে না, কারণ লাখো লাখো প্রশ্ন আছে। এবং ব্যাপারটা হচ্ছে কি, সবগুলো এত প্রশ্ন, এতগুলা সাবজেক্ট মুখস্থ করতে যাওয়াটা আমার মনে হয়, তুমি রুলস মুখস্থ করতে পারো, তো প্রশ্ন মুখস্থ উত্তর সহ অনেক টিচার বলে না বুঝলে মুখস্থ করে ফেলবি। খুবই বাজে কথা। এত সুন্দর ব্যাখ্যা ভাইয়ারা করে দিচ্ছে, না বুঝে কেন মুখস্থ করবো? বুঝে মুখস্থ করবো। ওকে, ঠিক আছে। আর রুলস পারলে আসলে উত্তর মুখস্থ করার, প্রশ্ন মুখস্থ করার কোনো দরকার হয় না। ড্যাশ অফ হোয়াট হি সেইড ওয়াজ ভেরি সেন্সিবল। দেখো এখানে মূলত ডিটারমাইন করতে হবে কোন কথাটাকে। হোয়াট হি সেইড, হোয়াট হি সেইড, এই জায়গাটুকু, সে যা বলেছে, সে যা বলেছে। আচ্ছা, মানুষ যখন কথা বলে, এই কথাকে আমরা কি বলি? সে একটা কথা বলছে, দুইটা কথা বলছে, এমন কোনো কথা আমরা কিন্তু বলি না। আমরা বলি সে অনেক কথা বলছে। তার মানে সে যে কথাগুলো বলছে সেগুলো খুবই সেন্সিবল বা যথাযোগ্য কথা ছিল। এর মধ্যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অপশন খুঁজে বের করব সেন্টেন্সটাকে আমরা কমপ্লিট করতে। দেখো আছে
মেনি মেনি কাউন্টেবল না আনকাউন্টেবলের সাথে বসে? ডিটারমিনার গুলা কোনগুলা কাউন্টেবলের সাথে বসে, কোনগুলা আনকাউন্টেবলের সাথে বসে, সেটা বোঝা হচ্ছে খুব জরুরি। এখন খেয়াল করো, এখানে আছে হচ্ছে, এখানে কি আছে? মেনি আছে। মেনি হচ্ছে কাউন্টেবলের সাথে বসে। তো আমাদের দরকার কি? আনকাউন্টেবল। মাচ অফ হোয়াট হি সেড, সে যা বলেছে, সে যা বলেছে এটা কিন্তু আনকাউন্টেবল। সে যা বলেছে, তার বলা কথা আমরা এটা কি ৫টা কথা ৬টা কথা এভাবে বলি না, তাহলে এটা আনকাউন্টেবল, যেহেতু শব্দটা কাউন্ট করা যাচ্ছে না। তাহলে আমাদের এখানে মেনি হবে না। মাচ, মাচ কিন্তু আনকাউন্টেবলের সাথে বসে, তো মাচ হবে। আর ফিউ তো কাউন্টেবলের সাথে বসে, ফিউও হবে না, আর এভরিও হবে না, সবগুলাই না। তো এখানে কি হবে? মাচ হবে। মাচ অফ এখানে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। কেন হয়েছে সেটার ব্যাখ্যাটাও কিন্তু আমি দিয়ে দিলাম রাজশাহী ইউনিভার্সিটির ২০-২১ সালের প্রশ্ন। পরেরটাতে চলে যাচ্ছি। ড্যাশ ড্রয়িং ইজ ডিফারেন্ট, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। ড্রয়িংস ইজ ডিফারেন্ট, খেয়াল করো ড্রয়িংস এর শেষে একটা এজ আছে। কি আছে? এজ আছে। এখন খেয়াল করো এখানে অপশনে আছে, অপশনগুলো বোঝা খুব জরুরি। ইচ ওয়ান অফ দ্য, ভেরি ফিউ অফ দ্য, এভরি অফ দ্য, ফিউ অফ দ্য। খেয়াল করো অনেক সময় সাবজেক্ট প্লুরাল হলেও ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। ইচ অফ দ্য, ওয়ান অফ দ্য, এগুলোর ক্ষেত্রে আমরা কি করি? সাবজেক্ট প্লুরাল বা কিন্তু ভার্ব কিন্তু সিঙ্গুলার। সো এখানে আনসার কি হবে? ইচ ওয়ান অফ দ্য আছে, ভেরি ফিউ আছে, ভেরি ফিউ ফিউ আগেই বাদ। তো তুমি দুটো অপশনকে যেতে পারলে তোমার জন্য আগে বেটার হয়। এখানে ইচ ওয়ান অফ দ্য ড্রয়িংস ইজ ডিফারেন্ট নাকি এভরি ড্রয়িংস ইজ ডিফারেন্ট, এখানে তুমি ইচ ওয়ান অফ দ্য দিতে পারো। ইচ ওয়ান অফ দ্য ড্রয়িং ইজ ডিফারেন্ট। ওকে। দ্য নাউন অফ এক্সাইট ইজ, এক্সাইট হচ্ছে ভার্ব, এক্সাইট মানে হচ্ছে উত্তেজিত হওয়া বা উত্তেজিত করা, টাইট। তাহলে এটার সাথে আমরা মেন্ট যুক্ত, আমরা জানি যে নাউনের সাথে মেন্ট, এটা হচ্ছে মেন্ট, এটা কি প্রিফিক্স নাকি সাফিক্স? এটা হচ্ছে সাফিক্স। শেষে যুক্ত হলে আমরা সেটাকে বলি সাফিক্স, আর পূর্বে যুক্ত হলে সেটাকে আমরা বলি প্রিফিক্স। তো উপসর্গ অনুসর্গের মতো বাংলায় আমরা পড়েছি। সো এক্সাইটের সাথে মেন্ট যুক্ত করলে আমরা একমাত্র পাই এক্সাইটমেন্ট। এক্সাইটেবল, শেষে অ্যাবল যুক্ত করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এক্সাইটিং, এটা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ, পার্টিসিপল যখন পড়বো তখন জানবা। এক্সাইটেড পাস্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ। তো সব অ্যাডজেক্টিভ এখানে। যদি এক্সাইটেবল কথাটা ঠিক না, এক্সাইটিং আর এক্সাইটেড এই দুটো হয় কিন্তু অ্যাডজেক্টিভ, আমাদের চাইছে কি? নাউন। তাহলে এক্সাইটমেন্ট শুধুমাত্র এখানে পারফেক্ট অ্যান্সার হবে। দেখো অনেক জায়গায় তোমরা প্রশ্নের সলভ, বি ইউনিটের ক্ষেত্রে প্রশ্ন ব্যাংক এরকম করে ভিডিও সলভ করে করে দেওয়ার দায়িত্ব প্রথম শিখো নিয়েছে, যেরকম কমপ্লিট শিখোর কাছেই পাচ্ছ এবং নির্ভুল প্রত্যেকটা অপশন সহ, আর কোথাও পাবা না। অন্তত ইংরেজির ক্ষেত্রে এটা আই ক্যান চ্যালেঞ্জ। ওকে, সো এগুলো ফ্রেন্ডদেরকেও বলবা যে সবগুলো যেন ভালো করে সলভ করে যায়, এখান থেকে অনেক কমন চলে আসবে। ওকে, পরেরটা, দেয়ার ইজ ড্যাশ হোপ অফ হিজ রিকভারি। আচ্ছা, হোপ মানে কি? আশা। আশা কি চোখে দেখা যায়? চোখে দেখা যায়? চোখে দেখা যায় না, ফিল করা যায়। আশায় বাঁচে চাষা, আশায় বাঁচে মানুষ। এই আশা আমরা চোখে দেখতে পারি না, এটা আমরা অনুভব করতে পারি। তাহলে এখানে মেনি হবে না, মেনি কাউন্টেবলের সাথে বসে। লিটিল কি? আনকাউন্টেবলের সাথে বসে। তো হোপ যেহেতু, আশা যেহেতু কি আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউনের সাথে কোন ডিটারমিনার বসে? ভাইয়া লিটিল বসে। দেয়ার ইজ লিটিল হোপ অফ হিজ রিকভারি। ফিউ, ভেরি এগুলো তো হবেই না, ফিউ কাউন্টেবলের সাথে বসে। ওকে, খুব সহজ। একবার যদি ভাইয়া রুলস পড়ে এসে আমার এগুলো তুমি একবার করে দেখে যাও, ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে ক্লিয়ার হবে। পরেরটা, পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আই হ্যাভ ড্যাশ রিলেটিভস ইন রংপুর। আমার রংপুরে, আমি বললাম আমার রংপুরে কিছু রিলেটিভস আছে, অথবা আমার রংপুরে রিলেটিভস নাও থাকতে পারে, রাইট? তাহলে দেখো যদি না থাকে, নেতিবাচক অর্থে, নেতিবাচক অর্থে আমরা যদি সেটা কাউন্টেবল নাউন হয়, কি হয়? কাউন্টেবল হয়। একদম নাই অর্থে, নেতিবাচক মানে নাই অর্থে, কাউন্টেবল হলে আমরা বসাই ফিউ, আর আনকাউন্টেবল হলে বসাই লিটিল। এই লিটিল মানে কিছু হলেও আছে, আর লিটিল মানে নাই। তাহলে আমি যদি বলি আই হ্যাভ লিটিল রিলেটিভস ইন রংপুর, মানে আসলে নো। লিটিল মানে একদম নাই বললেই চলে। তাহলে আমরা কি দিতে পারি? আই হ্যাভ লিটিল রিলেটিভস ইন রংপুর। এই যে রিলেটিভস হচ্ছে, আচ্ছা রিলেটিভস হচ্ছে কাউন্টেবল, রিলেটিভস হচ্ছে কাউন্টেবল কারণ গোনা যায়, সরি। তো রিলেটিভ যেহেতু গোনা যায়, ধরুন আমার 5টা আত্মীয় আছে, হ্যাঁ, তো আমার নাই বললেই চলে। আমি যখন কাউন্টেবল দিব তখন আমি লিটিল দেব না, আমি তখন কি দিব?
ফিউ দিব, সরি। আর যদি ধরো রিলেটিভ না হয়ে কোনো আনকাউন্টেবল হতো, সেক্ষেত্রে আমরা কি দিতাম? সেক্ষেত্রে আমরা রিলেটিভ দিতাম। বোঝা গেছে? রিলেটিভ যেহেতু মানুষ তো গোনা যায়, তাহলে আমরা এখানে কি দিব? ফিউ দিব। ওকে, পরেরটা, শি গেভস মি ড্যাশ ওয়াটার। শি গেভস মি ড্যাশ ওয়াটার। ওয়াটারকে কি আমরা গুনি যে একটা পানি দুইটা পানি? না, ওয়াটারকে আমরা কি করি? এক গ্লাস পানি বলি, তাই না? এক গ্লাস পানি বলি। তাহলে মেনি ওয়াটার হবে না, ফিউ ওয়াটার হবে না, কি হবে? লিটল ওয়াটার হবে। যেহেতু আনকাউন্টেবল নাউন, সেহেতু কি হবে? আনকাউন্টেবল নাউন হওয়ার কারণে দেখো ওয়াটার হলো আনকাউন্টেবল নাউন, তাই এর পূর্বে টার্মিনাল হিসেবে কি বসে? লিটল বসে। আমার কথার সাথে মিলছে? এই যে বিগত সালের প্রশ্ন। আচ্ছা, পরেরটা, ড্যাশ ইন দিস ডিসপ্লে ইজ ফর সেল। অর্থাৎ যেগুলো প্রদর্শনীর জন্য রাখা হয়েছে সেগুলো সব কি করা হবে? বিক্রি করা হবে। ইচ ফার্নিচার, ইচ ফার্নিচার ইন দিস ডিসপ্লে, মনে রাখবা ইচ ওয়ান, এই জিনিসগুলোর কিছু নির্দিষ্ট ভার্সন আছে, সেই ভার্সনগুলো মনে রাখতে হবে। এখানে ঝামেলা মূলত করার চেষ্টা করছে, তুমি একটু বুদ্ধিমান হলে বুঝবা, বি নাম্বারে ইচ পিসেস অফ ফার্নিচার, ইচ পিস অফ ফার্নিচার। আর আছে ইচ ফার্নিচার্স, এটা তো হবে না। ইচ ফার্নিচার্স এরকম অ্যাপোস্ট্রফি দিয়ে হয় না, আগেই বাদ। ইচ অফ দ্য ফার্নিচার্স বললে বা এই পিস শব্দটা, ইস ওয়ান, এগুলোর সাথে পিসের শব্দগুলো আমরা অনেক সময় যুক্ত করে আনকাউন্টেবলকে কাউন্টেবল করি, কারণ ফার্নিচার কিন্তু আনকাউন্টেবল নাউন। ফার্নিচার কি? ফার্নিচার নরমালি মনে রাখবা, ফার্নিচার হচ্ছে নিজে একটা আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, এখন ভাইয়া তোমার ইচ্ছা হইলো, ভাইয়া আমি আনকাউন্টেবল নাউনকে তো কাউন্টেবল করা লাগবে, আমার দোকানে আমি ফার্নিচার বিক্রি করব। তাহলে আমি বলবো যে ডিসপ্লেতে যেসব ফার্নিচার গুলো দিচ্ছি সেগুলো আসলে আমরা সেল দিচ্ছি, মানে সেগুলো ডিসকাউন্টে বিক্রি করে দিচ্ছি। তাহলে এটাকে কাউন্টেবল করছি, তাই না? যে এই 10টা ফার্নিচার, এই 10 পিস অফ ফার্নিচার আমি কি করব? এই যে দেখো পিস কথাটা চলে আসলো, তাহলে পিস কথাটা অবশ্যই যুক্ত থাকবে। বি হবে নাকি সি হবে, কোনটা কারেক্ট? দেখো ফার্নিচার হলো আনকাউন্টেবল নাউন, এখন আমরা পিস অফ ফার্নিচার ব্যবহার করতে পারি। এখন দেখো ইজ থাকার কারণে পিসেস অফ হবে না। কোথায় আছে পিসেস অফ? বি নাম্বার। ইচ মানে তো প্রত্যেক, তার মানে সিঙ্গুলার। প্রত্যেক মানে কি? সিঙ্গুলার, তাই তো? সিঙ্গুলার হলে এটার সাথে এস তো যুক্ত হয় না পরেরটা, তাহলে কি হবে? ইচ পিস অফ ফার্নিচার। কি হবে? সি নাম্বার, ইচ পিস অফ ফার্নিচার। বুঝা গেছে? ওকে, কাউন্টেবল আনকাউন্টেবলের ক্ষেত্রে আনকাউন্টেবল নাউনকে এই যে ইচ, এভরি, এই শব্দগুলো যুক্ত করে কিভাবে কাউন্টেবল করা যায়, এটা আমাদের নাউনের লেকচারে খুব সুন্দরভাবে আছে, সেটা দেখে আসবা, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। আর আমি একদম খুব ডিটেলসে কিন্তু এখানে আরো ক্লিয়ার করে দিলাম, বাট এই জাতীয় আরো প্রশ্ন আছে, সবগুলো দেখবা, এই জন্য বললাম। ঠিক আছে? আচ্ছা, পরেরটা, দে হ্যাভ লিটল মানি মিনস। লিটল মানে কি? দেখো আমি বলছিলাম যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা নেতিবাচক অর্থে ফিউ ব্যবহার করি, আর আনকাউন্টেবল নাউনের অর্থে লিটল ব্যবহার করি। এই দুটো অর্থ হচ্ছে নাই বললেই চলে, নাই বললেই চলে। কাউন্টেবলের ক্ষেত্রে লিটল আর আনকাউন্টেবলের ক্ষেত্রে ফিউ। তাইলে আই হ্যাভ লিটল মানি মানে আমার আসলে টাকা নাই। ইংরেজরা একটু ভদ্রযাত্র, ওরা আই হ্যাভ নো মানি না বলে বলে যে আই হ্যাভ লিটল মানি, মানে তোমার কাছে 5 টাকা আছে, 2 টাকা আছে, এটা আসলে না থাকাই, তাই না? মানে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট, খুব বেশি নাই, একদম কম আছে। তার মানে আই হ্যাভ অলমোস্ট নো মানি। টাকা একদম নাই তা বলছি না, ব্যাংক অ্যাকাউন্ট একদম 0 না, ব্যাংক অ্যাকাউন্টে 20 টাকা আছে, এটা মানে না থাকাই। তার মানে আই হ্যাভ নো মানি অ্যাট অল না। তার মানে তো তাহলে তুমি লিটল বলতা না, বলে ডিরেক্ট বলতা কি? আই হ্যাভ নো মানি। তুমি কিন্তু সেটা বলছো না, তুমি বলছো আই হ্যাভ লিটল মানি। তার মানে তোমার 2 টাকা, 5 টাকা, 10 টাকা হলেও আছে, বাট কম আছে। তার মানে দে হ্যাভ অলমোস্ট নো মানি, টাকা প্রায় নাই বললেই চলে। তাহলে এই কথাটার সঙ্গে এই কথাটার অর্থ মিলছে অপশন বি তে গিয়ে। দে হ্যাভ লিটল মানি মিন্স দে হ্যাভ অলমোস্ট নো মানি, তাদের টাকা প্রায় নেই বললেই চলে। অর্থ বোঝাটা খুব জরুরি, যে লিটল কখন বুঝবে, এ লিটল কখন বুঝবে। লিটল মানে নাই, আর এ লিটল মানে কিছু হলেও আছে। নাই মানে লিটল মানে 2 টাকা 5 টাকা, আর এ লিটল মানে তার চেয়ে বেশি, 200-300 টাকা আছে। ফিউ মানে একদমই, ধরো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে আমার একটা ফ্রেন্ড আছে বা 2টা ফ্রেন্ড আছে, ওদের সাথে যে কোনো সময় আমার ঝামেলা হইতে পারে। আর আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস মানে 5-6টা ফ্রেন্ড আছে। বোঝা গেছে? তার মানে ফিউ লিটল হচ্ছে নেতিবাচক, আর এ ফিউ এ লিটল মানে ইতিবাচক। এটা মনে রাখবা। অনেক ব্যাখ্যা দিয়ে দিলাম কিন্তু, যে সুন্দর করে এখানে ব্যাখ্যা আছেও, দেখে নিতে পারো। ফিউ এবং লিটল বলতে বোঝাই একদমই কিছু নেই, মানে ওই যে একদম খুবই সামান্য, একদম নো না, কিন্তু নো এর চেয়ে একটু বেশি, নো এর চেয়ে একটু বেশি। এই জন্য জিনিসটা ক্লিয়ার করে দিলাম, অনেকে এটা ভুল বোঝে। She wants to satisfy her thirst, সে তার তৃষ্ণা মেটাতে চায়, but here is a dash water in the glass. ফিউ ওয়াটার, ফিউ হবে না, কারণ ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল,
আনকাউন্টেবলের সাথে হচ্ছে তোমার ফিউ বসে না, লিটল বসে। নট মেনি, মেনিও বসে না। মেনি হচ্ছে আনকাউন্টেবলের সাথে বসে না, কাউন্টেবলের সাথে বসে লিটল। শুধু একটাই আছে যেটা হচ্ছে আনকাউন্টেবলের সাথে বসতে পারে। যারা ওই কাউন্টেবলের সাথে কোন ডিটারমাইনার বসে, আনকাউন্টেবলের সাথে কোন ডিটারমিনার বসে, ওই লিস্টগুলা যারা দেখে আসছে তারা এটা দেখা মাত্র আনসার করতে পারবে। কেন পারবে দেখো, ফিউ, মেনি আর এ ফিউ এই তিনটা একই গোত্রীয়, অর্থাৎ এরা শুধুমাত্র কাউন্টেবলের সাথে বসে। আমাদের দরকার কি আনকাউন্টেবলের সাথে কোনটা বসছে। তো যেহেতু ওয়াটার যেহেতু আনকাউন্টেবল, সো আমরা কি বসাবো, লিটল বসাবো। ক্লিয়ার বাচ্চারা? এটা কিন্তু হাজি দানেশের 19-20 কোশ্চেন। তারপর দেয়ার ইজ নট ড্যাশ ট্রাফিক অ্যালং দ্য স্ট্রিট হোয়ার আই লিভ। আচ্ছা বলছে আমি যেখানে যে রাস্তার পাশে থাকি সেখানে খুব বেশি ট্রাফিক মানে হচ্ছে যানবাহন। ট্রাফিক মানে অনেকে মনে করে ট্রাফিক জ্যাম, তাই ট্রাফিক মানে কিন্তু ট্রাফিক জ্যাম না, ট্রাফিক মানে হলো যানবাহন। ওকে, দেখো এই ব্যাখ্যা এখানে দেওয়া আছে। ট্রাফিক হচ্ছে আনকাউন্টেবল নাউন, ট্রাফিক জ্যাম হইলো কাউন্টেবল, বাট ট্রাফিক হইলো আনকাউন্টেবল। যেহেতু আনকাউন্টেবল নাউন তাই এখানে মাছ হবে। কি হবে? মাছ হবে। এই যে দেয়ার ইজ নট মাচ ট্রাফিক অ্যালং দ্য স্ট্রিটস হোয়ার আই লিভ। আমি যে রাস্তার পাশে থাকি সেখানে খুব বেশি যানজট নেই, এই আর কি, বা যান নেই, যানবাহন চলাচল করে না। ড্যাশ ইজ এ পিরিয়ড ইন লাইফ হোয়েন ট্রান্সফরমেশন টেক্স প্লেস অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইলস আর শেপড। তোমাদের এটা টেক্সট বইয়ের একটা লাইন, তো এটা হুবহু পারার কথা। তারপরে অনেক সময় টেক্সট বই থেকেও গ্রামাটিক্যাল প্রশ্ন চলে আসে, যেটা এখানে এসেছিল জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা দেখো, ড্যাশ ইজ এ পিরিয়ড ইন লাইফ জীবনের একটা সময়, হোয়েন ট্রান্সফরমেশন মানে রূপান্তর ঘটে, টেক্স প্লেস মানে ঘটা, আর ট্রান্সফরমেশন মানে হচ্ছে রূপান্তর, আর টেক প্লেস মানে হচ্ছে ঘটা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য টেক্স প্লেস হয়েছে। অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইল আর শেপড, অর্থাৎ আমাদের ব্যবহার এবং আমাদের জীবন আচরণ এরকম হবে সেটা ঠিক হয়ে যায় কোন সময়ে, আমাদের জীবনে যে বয়সন্ধিকাল, বয়সন্ধিকাল। তাহলে দেখো অ্যাডোলেসেন্স কোথায় আছে, এই যে ডি নাম্বারে আছে। অ্যাডোলেসেন্স কিন্তু নাউন, অ্যাডোলেসেন্স কোন পার্টস অফ স্পিচ, নাউন। এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাডোলেসেন্ট, অ্যাডোলেসেন্ট হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, আর অ্যাডোলেসেন্স হচ্ছে নাউন। আমাদের কি দরকার, নাউন দরকার। কেন নাউন দরকার, এখানে ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে কি বসে, আবার বলে দিই, এখানে আমাদের দরকার হচ্ছে নাউন। এখানে দরকার সাবজেক্ট আর কি, ভার্বের আগে দরকার সাবজেক্ট, আর সাবজেক্ট হিসেবে সবসময় নাউন বসে, সাবজেক্ট হিসেবে সবসময় কি বসে, নাউন বসে। ক্লিয়ার বাচ্চারা? দেখো এখানে ব্যাখ্যা দেওয়া আছে। অ্যাডোলেসেন্ট হচ্ছে কৈশোর, আর এটা কৈশোর, আর কৈশোর কাল দরকার আমাদের, এটা কি হবে, অ্যাডোলেসেন্স হবে। কি হবে? এটা হবে হচ্ছে অ্যাডোলেসেন্স, সিএনসি। ওই যে দেখো অপশনে কিন্তু ঠিকই আছে, অপশন হবে কৈশোর কাল, কৈশোর না, কিশোর। অ্যাডোলেসেন্ট হচ্ছে কিশোর। গিভ মি ড্যাশ টি, গিভ মি ড্যাশ টি। মনে রাখবা যে সামটা এটা কাউন্টেবল আনকাউন্টেবল দুইটার আগে বসে। আমি একটু আগে এটা বলেছি ব্যাখ্যা দেওয়ার সময়, সাম কথাটা কাউন্টেবল আনকাউন্টেবল দুইটা ডিটারমাইনারের আগে বসে। টাকে তুমি গোনো না, তাহলে তুমি এখানে এও বসাতে পারবা না, দাও বসাতে পারবা না, টুও বসাতে পারবা না। আমাকে দুইটা চা দাও, টুটি। একদম গ্রামাটিক্যালি ইনকারেক্ট, আমাদের দরকার কারেক্ট। তো গিভ মি সামটি হবে। এই যে ব্যাখ্যা দিলাম সেটা এখানে আছে। সাম ডিটারমিনার্সটি কাউন্টেবল আনকাউন্টেবল দুইটা নাউনের পূর্বেই বসে। ঠিক আছে? ওকে, দ্য নেক্সট ওয়ান, আই লাইক ট্রাভেলিং টু ভিজিট ডিফারেন্ট প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড। ইন দিস সেন্টেন্স দ্য ভার্বাল নাউন ইজ। দেখো ভার্বাল নাউন মানে হচ্ছে, ভার্বাল নাউন মানে হচ্ছে ভার্বের শেষে আইনজি যুক্ত হয়ে যখন নাউনের কাজ করে। ভার্বের শেষে আইনজি, এই যে ট্রাভেল ভার্বের সাথে দেখো, ট্রাভেল হচ্ছে ভার্ব ছিল, ট্রাভেলটা কি ভার্ব, ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে কি হয়েছে, ট্রাভেলিং, ট্রাভেলিং, তাই না? তো এটা হচ্ছে এখানে একমাত্র ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে একটা ওয়ার্ডে, ভিজিট, ওয়ার্ল্ড, প্লেস এগুলো কোনোটাতেই হয়নি, এইখানে হয়েছে। সো অপশন এ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু এটা প্রশ্ন 18-19 সালের। দ্য ওয়ার্ড টরমেন্টর, ও আর থাকলেই, শেষে ও আর সাফিক্স থাকলেই সেটা নাউন হয়, তো এটা নাউন হবে। এবং টরমেন্টর শব্দটির অর্থ হচ্ছে নিপীড়ক। আবার বলছি, শেষে ও আর এই শব্দটা থাকলে, যেমন আমি বললাম ওরেটর, ওরাটর, এই ওরাটর শব্দটাতেও দেখো কি আছে, ও আর আছে। ওরাটর মানে হলো কথক, যে কথা বলে। তো এরকম আরো অনেক শব্দ আছে, টার্মিনেটর, টার্মিনেটর বলি না আমরা। আচ্ছা, তাহলে টরমেন্টর মানে হলো নিপীড়ক, যে নির্যাতন করে, তো এটা একটা নাউন। এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে টরমেন্টেড,
দেখো ব্যাখ্যায় থাকার কথা, আনুষ্ঠানিক ব্যাখ্যায় যে টর্মেন্টর হচ্ছে পীড়ক বা নিপীড়ক, মানে যে পীড়ন করে, যে নাউন হিসেবে কাজ করে। টর্মেন্টরের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে টর্মেন্টেড, মানে হলো নির্যাতিত, তাকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, নিপীড়িত। অ্যান্ড টর্মেন্টিং হচ্ছে এবং টর্মেন্টিংও হলো তোমার প্রেজেন্ট পার্টিসিপল এজ অ্যাডজেক্টিভ, আর টর্মেন্টেড হচ্ছে পাস্ট পার্টিসিপল এজ অ্যাডজেক্টিভ। দুটাই ঢাকা ইউনিভার্সিটির, এর আগেরটা এবং এটা 18-19 সালের প্রশ্ন। পরের প্রশ্ন, দো ইট ইজ আ ডেন্সলি পপুলেটেড সিটি, যদিও এটা একটা ঘনবসতিপূর্ণ শহর, দেয়ার আর সারপ্রাইজিংলি অন দ্য স্ট্রিটস ড্যাশ পিপল সিন। ওকে, যদিও অনেক ঘনবসতিপূর্ণ একটা শহর, তারপরেও খুব কম মানুষকে দেখা যাচ্ছে। দেখো, দো কথাটা যখন থাকবে, দো কথাটা থাকা মানে হচ্ছে বিপরীত ধর্মিতা বোঝানো। বিপরীত মানে হচ্ছে কোনো কিছুর কন্ট্রাস্ট, উল্টা হবে, সোজা বাংলায় উল্টা হবে। প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের একটা বৈপরীত্য থাকবে। সোজা করে বললে বৈপরীত্য, একটার সাথে আরেকটা পুরো উল্টা, বৈপরীত্য। তাহলে ঘনবসতিপূর্ণ শহরে কি থাকার কথা? অনেক মানুষ রাস্তাঘাটে চলাচল করছে। বলছে যদি অনেক ঘনবসতিপূর্ণ শহর, সারপ্রাইজিংলি আশ্চর্যজনক ভাবে রাস্তায় খুব কম মানুষ দেখা যায়। তাহলে এখানে পিপল কাউন্টেবল নাকি আনকাউন্টেবল এটা বুঝতে হবে। যদি কাউন্টেবল হয় তাহলে আমরা লিটল বসাবো, আর যদি আনকাউন্টেবল হয়, আনকাউন্টেবল হলে লিটল বসাবো, আর কাউন্টেবল হলে ফিউ বসাবো। এখন দুটাই আছে, ফিউ এ ফিউ, অর্থাৎ কাউন্টেবলের দুইটাও আছে, লিটল এ লিটল দুইটাই আছে। তাহলে দেখো, নেতিবাচক নাকি ইতিবাচক অর্থে বোঝাবা, এটা একটা ব্যাপার। মনে রাখবা যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ফিউ বসে, আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি বসে? লিটল বসে। এখন পিপল কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? পিপল অবশ্যই কাউন্টেবল, কয়টা মানুষ আছে এটাকে তো কাউন্ট করা যায়। কয়টা মানুষ আছে এটা কি করা যায়? কাউন্ট করা যায়। তো কাউন্ট যেহেতু করা যাচ্ছে, তাহলে লিটল এ লিটল আগেই বাদ। তাহলে ফিউ নাকি এ ফিউ হবে? ফিউ নাকি এ ফিউ হবে? তুমি দিবা যে যেহেতু মানুষকে দেখাই যাচ্ছে না, নেতিবাচক, তাহলে কি দিবা? ফিউ দিবা। কি দিবা? ফিউ দিবা। সো there are surprisingly on the street few people seen, few people seen, খুব কম মানুষকে দেখা যায়। what time dash on television, এখানে উত্তরটা দেখতে হবে, ওই প্রশ্নের মধ্যে উত্তর আছে। is the news on the television, what time is news on television, what time are the news। আচ্ছা, নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন। দেখো শেষে এস যুক্ত আছে, তারপরও জন্মগতভাবে এটা আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হলে সবসময় ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে যেহেতু নিউজ আছে, তারপরও ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে ভার্ব সিঙ্গুলার কই আছে? হোয়াট টাইম ইজ দ্য নিউজ, আর নিউজ যেহেতু সুনির্দিষ্ট করে বুঝাইছে, তাহলে হবে, দেখো নিউজ শব্দটা যেহেতু আনকাউন্টেবল, নিউজ, পলিটিক্স, ফিজিক্স, এরকম সব শব্দগুলা জন্মগতভাবে এস যুক্ত আছে, কিন্তু এগুলা হচ্ছে আনকাউন্টেবল এবং এটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তাহলে সিঙ্গুলার ভার্ব আছে অপশন এতে। এই যে নিউজ, পলিটিক্স, এথিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স ইত্যাদি দেখতে প্লুরাল হয়ে সিঙ্গুলার এবং সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তো হবে হোয়াট টাইম ইজ দ্য নিউজ অন দ্য টেলিভিশন। ওকে, আচ্ছা পরেরটা, উই কুড বিয়ারলি গেট এনি ইনফরমেশন অ্যাট দ্য এয়ারপোর্ট ড্যাশ পিপল সিম টু হ্যাভ ড্যাশ আইডিয়া অ্যাবাউট দ্য ফ্লাইটস। আচ্ছা, বিয়ারলি হচ্ছে নেতিবাচক অর্থে, বিয়ারলি মানে হচ্ছে সামান্য। বিয়ারলি মানে কি? বললো আমরা ইনফরমেশন মানে তথ্য, আমরা সামান্য পরিমাণ তথ্য পেলাম, মানে পেলাম না পড়লেই চলে। অ্যাট দ্য এয়ারপোর্ট ড্যাশ পিপল সিম টু হ্যাভ ড্যাশ আইডিয়া অ্যাবাউট দ্য ফ্লাইটস। আচ্ছা, আমরা খুবই কম তথ্য পেলাম। কম তথ্য পেলাম মানে আমাদেরকে নেতিবাচক অর্থ বুঝতে হবে। তো মেনি অ্যানি হবে না, এ লটও হবে না, কারণ এগুলো দ্বারা অনেক বোঝাচ্ছে। অনেক বুঝাইলে তো সেগুলো আমাদের হবে না। আমরা খুব কম তথ্য পাইছি। তাহলে অনলি আ ফিউ পিপল, খুব কম মানুষের কি আছে? সিম টু হ্যাভ ড্যাশ আইডিয়া অ্যাবাউট দ্য ফ্লাইটস, বিমানের শিডিউল সম্পর্কে খুব কম মানুষেরই ধারণা আছে। তাহলে ওটা সাম, কিছু কিছু বোঝালে আমরা সাম হবে। সো এখানে শুধুমাত্র অ্যান্সার হচ্ছে সি। দেখো ডিটেইলসে সুন্দর করে ব্যাখ্যাও লেখা আছে। ক্লিয়ারলি নেগেটিভ ধারণা প্রদান করায় পরের অংশটিও নেগেটিভ ধারণা প্রদান করে এমন ডিটারমিনার লাগবে। বাক্যের অর্থের দিক হতে সঠিক ডিটারমিনার হচ্ছে অনলি এ ফিউ এবং সাম। তো এখানে শুধু অনলি এ ফিউ অথবা সাম এটাই হবে। ঠিক আছে, আবার বলছি, আবার ব্যাখ্যা দিচ্ছি। আমরা বিমানবন্দরে গেলাম, গিয়ে খুবই কম ধারণা পেলাম যে এখানে কয়েক হাজার মানুষ আছে, কিন্তু কয়টার দিকে ধরো ঢাকা থেকে সিঙ্গাপুরের প্লেন ছাড়বে এটা খুব কম মানুষই জানে, খুব কম মানুষই জানে। তাহলে আমরা খুব কম নেতিবাচক অর্থ, যেহেতু এ আর বি দুটাতেই পজিটিভ অর্থ আছে, তাই না? মেনি মানে অনেক, এ লট মানে অনেক, তাহলে এই দুটো আগেই বাদ। তো এখন সি নাকি ডি কোনটা হবে? দেখো
অনলি অফ ইউ, খুব সামান্য মানুষ জানে, এরকম আমরা বুঝাচ্ছি, তাই না? এবং কিছু ধারণা রাখে, কিছুর অর্থ কি? সাম, এন তো হচ্ছেই না। তাইলে তুমি যদি ধরো অনলি এ ফিউ নাকি ফিউ কোনটা হবে এটা নিয়েও কনফিউশনে আছো, তখন তুমি এই এন আর সামের মধ্যে দেখবা বেটার কোনটা, সাম। তো আনসার কি দিয়ে দিবা? সাম। অপশন সি হবে আনসার। দে হ্যাভ লিটল মানি মিনস, আচ্ছা তাদের খুব দেখো লিটল শব্দটা আছে, লিটল শব্দটা মানির সাথে বসছে, লিটল মানে আনকাউন্টেবল, মানি যেহেতু গোনা যায় না। আমরা জানি যে লিটল আর এ লিটল এর মধ্যে পার্থক্য হচ্ছে লিটল মানে একদম নেতিবাচক অর্থে, নেই বললেই চলে, খুবই কম। আর এ লিটল মানে কিছু হলেও আছে, হ্যাঁ, ইতিবাচক অর্থে। এ লিটল হচ্ছে ইতিবাচক। তাহলে এখানে আমাদের নেতিবাচক বলেছে নাকি ইতিবাচক বলেছে? দে হ্যাভ লিটল মানি, তার মানে একদম নেতিবাচক অর্থ। তাহলে দে হ্যাভ অলমোস্ট নো মানি, একদম নো মানিও কিন্তু আবার বলা যাবে না, তাহলে বলতো দে হ্যাভ নো মানি, সেটা বলেনি, বলতো দে হ্যাভ লিটল মানি, মানে ধরো 1 টাকা 2 টাকা আছে, এরকম খুব কম আছে। তো নেতিবাচক অর্থ বলবো দে হ্যাভ অলমোস্ট নো মানি, প্রায় টাকা নাই বললেই চলে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, দেয়ার ইজ ড্যাশ হোপ অফ হিজ রিকভারি, খুব কম আশা আছে তার হচ্ছে উদ্ধার পাবার। হোপ, আশা, আশা তো চোখে দেখা যায় না, আশা হচ্ছে আনকাউন্টেবল। আশা কি? আনকাউন্টেবল। যেহেতু আশা চোখে দেখা যায় না, তাহলে হবে লিটিল। দেয়ার ইজ লিটিল হোপ, নগণ্য, তাহলে হবে লিটিল হোপ অফ হিজ রিকভারি, খুব কমই তার আশা আছে। ওয়ান অফ মাই বেস্ট ড্যাশ গেটিং পিএইচডি ডিগ্রি টুডে। ওয়ান অফ থাকলে মনে রাখবা, ওয়ান অফ থাকলে আমরা জানি যে সাবজেক্ট প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে সাবজেক্ট প্লুরাল কই আছে? এই যে, এবং ভার্ব সিঙ্গুলার। আমার অনেকগুলা বন্ধু, তাদের মধ্যে একজন পিএইচডি ডিগ্রি পাচ্ছে, তাহলে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, অনেকগুলা ফ্রেন্ডের মধ্যে একজন, এই জন্য ভার্বটা সিঙ্গুলার, কিন্তু সাবজেক্টটা কিন্তু প্লুরাল হবে। দেখো এখানে লেখাও আছে এক্সপ্লেনেশন, সরি, এই যে ওয়ান অফ বাক্যের সাবজেক্ট হলে এরপরে প্লুরাল নাউন প্রোনাউন হয়, কিন্তু ভার্বটি কি হয়? সিঙ্গুলার হয়। যেমন ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ইজ গেটিং পিএইচডি ডিগ্রি টুডে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ লয়ার, ফ্রেন্ড তো অনেকগুলা কিন্তু একজন হচ্ছে আইনজীবী, ঠিক আছে? ফ্রেন্ড অনেকগুলা, পিএইচডি ডিগ্রি পাচ্ছে একজন। পরেরটা, ড্যাশ অফ দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ডস ইজ কল্ড এটিমোলজি। আচ্ছা, শব্দতত্ত্ব আর কি, শব্দের ইতিহাসকে বলা হয় এটিমোলজি। তাহলে শুধু স্টাডি হবে নাকি দা স্টাডি হবে? দেখো এখানে যেহেতু সুনির্দিষ্ট কোনো বিষয়ের ইতিহাস, সুনির্দিষ্ট বোঝাচ্ছে, তাই না? সুনির্দিষ্ট যেহেতু বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে সুনির্দিষ্ট বোঝালে আমরা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করি। ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল কোনটা? আমরা জানি দা। তাহলে দা কোথায় আছে? বিতে আছে। দেখো ব্যাখ্যাও দেওয়া আছে এখানে, আই গেস ব্যাখ্যাতে কি দেওয়া আছে? সরি, এটিমোলজি শব্দের অর্থ হচ্ছে শব্দতত্ত্ব, দা বসবে কারণ এখানে নির্দিষ্ট করে একটি বিষয়কে বোঝানো হয়েছে। ভাইয়া যা বলছে সেটার সাথে মিলছে, রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন কিন্তু। ওকে, ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। হুইচ ওয়ান ইজ আ নাউন? প্রথমে আছে ফ্লুট, ফ্লুট মানে বাঁশি, বাঁশি। আচ্ছা, এটা তাহলে নাউন হতেও পারে, ধরে নিলাম যে এটা নাউন হতে পারে। পরের গুলো দেখি মিলাই। কিউট, কিউটটা অ্যাডজেক্টিভ না, কারো অবস্থা বোঝাচ্ছে, বুঝলে। অ্যাকিউট, অ্যাকিউট মানে তীব্র, এটাও অবস্থা বোঝাচ্ছে। আমি বললাম যে হি হ্যাজ অ্যাকিউট পেইন, তার তীব্র যন্ত্রণা, তাহলে অ্যাডজেক্টিভ। মিউট মানে কারো অবস্থা বোঝাচ্ছে, সে চুপ করে আছে, মিউট। তাহলে এই তিনটাই অ্যাডজেক্টিভ, আমাদের দরকার কি? নাউন। তাহলে ফ্লুট বাঁশি, কোনো কিছু নাম বুঝালে আমরা জানি সেটা নাউন হয়, তাই না? এই যে অপশনে দেওয়া আছে কিন্তু, এই যে ফ্লুট বাঁশি, কিউট আকর্ষণীয়, বা মানে ওই তো, আর অ্যাকিউট মানে তীব্র, আর মিউট মানে নীরব। পরেরটা, উই শোড নো মার্সি ইন দ্য গেম। কোথায় আছে মার্সি? আচ্ছা, মার্সি, মার্সি মানে কি? দয়া। মার্সি মানে আমরা খেলায় কোনো দয়া দেখালাম না প্রতিপক্ষের প্রতি। তো এইটা তো দয়া তো চোখে দেখা যায় না, দয়া অনুভব করা যায়। যেহেতু অনুভব করা যায়, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। হি ইজ আ ডক্টর, ডক্টর ইজ আ কি? কমপ্লেটিভ কমপ্লিমেন্ট সাবজেক্ট অবজেক্ট। কোনটা? মনে রাখবে, যদি সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তিবস্তু হয়, সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তিবস্তু হয়, সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তিবস্তু হয়, তবে সেটিকে আমরা বলি কমপ্লিমেন্ট। অবজেক্টকে কি বলি? অবজেক্টকে বলি আমরা কমপ্লিমেন্ট। তাহলে যেই হি সেই ডক্টর না? ধরো এই হি রোগী দেখলো, তাহলে টাকা কে পাবে? ডক্টরই পাবে, একই ব্যক্তি। তো সাবজেক্ট অবজেক্ট এরকম সেম হইলে আমরা সেটাকে কি বলি?
কমপ্লিমেন্ট বলি। ধরো আমি বললাম যে রহিম ইজ আ ড্রাইভার, রহিম ইজ আ ড্রাইভার। মনে করো এই ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলো, তাহলে হাসপাতালে কে যাবে? রহিম যাবে, কারণ যেই রহিম সেই ড্রাইভার। তো এরকম সাবজেক্ট অবজেক্ট একই হলে অবজেক্ট আর বলবো না, এটাকে বলবো কমপ্লিমেন্ট। সাবজেক্টের সম্পর্কে একটা নতুন তথ্য দিয়েছে, হির সম্পর্কে নতুন তথ্য দিয়েছে, হি হচ্ছে একটা ডক্টর। এই যে সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি বস্তু হলে সেটা একটা কমপ্লিমেন্ট। যিনি হি তিনি ডক্টর। ভাইয়ার কথা মিলছে? মিললে তো পরীক্ষায় পারবো ইনশাআল্লাহ। পরেরটা, দ্য প্লেস হোয়ার মানি ইজ কয়েন্ড, যেখানে টাকা তৈরি করা হয়, টাকশাল ইংরেজিতে বলে, বাংলায় বলে সরি টাকশাল, আর ইংরেজিতে বলে হচ্ছে মিন্ট। কি বলে? মিন্ট। অপশন কোথায় আছে? অপশন সিতে আছে, টাকশাল, যেখানে টাকা তৈরি করা হয়। পরেরটা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এ ক্যাটল ইজ গ্রাজিং ইন দ্য ফিল্ড। ক্যাটল মানে কি? গরুর পাল। ক্যাটল মানে কি? গরুর পাল। কালেকটিভ নাউন, তাই না? ক্যাটল কালেকটিভ নাউন। আর ক্যাটল তো একজনকে বুঝাচ্ছে না, অনেকজনকে বুঝাচ্ছে। তো কি হবে? ক্যাটল আর গ্রাজিং ইন দ্য ফিল্ড নাকি ক্যাটলস আর? ক্যাটলস হয় না, ক্যাটল শব্দটাই প্লুরাল। তো এখানে সরি, এখানে হবে বি, ক্যাটল আর গ্রাজিং ইন দ্য ফিল্ড। ক্যাটল নিজেই প্লুরাল, কোনো এস দেওয়ার দরকার নেই, কিন্তু ক্যাটল যেহেতু প্লুরাল, ভার্বটা হবে আর, প্লুরাল ভার্ব হবে। পরেরটা, দেয়ার ওয়ার ড্যাশ গেস্ট দেন আই এক্সপেক্টেড। আচ্ছা, দেন শব্দটা থাকা মানে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। দেন শব্দটা থাকা মানে কি আমরা জানি, দেন থাকা মানে এটা কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ ডিগ্রি হলে আমাদেরকে কম্পারেটিভ ফর্ম খুঁজে বের করতে হবে। এখানে লেসারও আছে, ফিউয়ার আছে, দুইটা কম্পারেটিভ ফর্ম। আচ্ছা দেখো, গেস্ট আছে, গেস্ট, গেস্ট হচ্ছে কাউন্টেবল, তাই না? তুমি একটা অনুষ্ঠান করলা, 50 জনকে দাওয়াত দিলে, তাহলে তো কাউন্ট করা যায়। যেহেতু কাউন্ট করা যায়, তাহলে আমরা কি দিব? ফিউ এর কম্পারেটিভ ফর্ম ফিউয়ার। দেয়ার ওয়ার ফিউয়ার গেস্ট দেন আই এক্সপেক্টেড। এই যে যেহেতু গেস্ট কাউন্টেবল নাউন, তাই লেস না হয়ে ফিউ হবে। আবার যেহেতু কম্পারেটিভ দেন আছে, তাই ফিউয়ার হবে। আচ্ছা, বোঝা গেছে? ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 1718 সালে এই প্রশ্নটা এসেছে। অ্যাকর্ডিং টু সাম স্টাডিজ, ডলফিনস, হোয়েলস মানে ডলফিন, তিমি অ্যান্ড ড্যাশ আদার সি ক্রিয়েচার্স, অন্যান্য যে সামুদ্রিক প্রাণীরা আছে, ইউজ হাইলি সফিস্টিকেটেড। হাইলি সফিস্টিকেটেড মানে হচ্ছে উচ্চ উচ্চ ক্ষমতা সম্পন্ন বা উচ্চ মান সম্পন্ন। হ্যাঁ, সফিস্টিকেটেড অনেক অর্থ আছে। মানে তাদের যে নেভিগেশন সিস্টেম, মানে তাদের যে যাতায়াতের যে ম্যাপিং সিস্টেম, এটাকে বলে নেভিগেশন সিস্টেম। নেভিগেট করা মানে হচ্ছে কোনো কিছুকে চিহ্নিত করা, কোনো যাত্রাপথকে চিহ্নিত করা। তাহলে তারা এই যে সমুদ্রের এক সমুদ্র থেকে আরেক সমুদ্রে চলে যায়, কোথায় খাবার আছে তারা কিভাবে বুঝতে পারে? আল্লাহ তাদেরকে, তাদের ভিতরে অনেক স্ট্রং নেভিগেশন সিস্টেম ইনস্টল করেছেন সৃষ্টিকর্তা। তাহলে ড্যাশ আদার সি ক্রিয়েচার্স প্লুরাল, তাহলে প্লুরাল বোঝাতে আমরা কি বোঝাবো? মেনি। কি বোঝাবো? মেনি, তাই না? মেনি আদার সি ক্রিয়েচার্স। ড্যাশ ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ড। আচ্ছা, অ্যারিড মানে হচ্ছে অনুর্বর। অ্যারিড মানে কি? অনুর্বর। অনুর্বর জমিতে অনেক কম ফসল ফলে, এরকম বোঝাইছে আর কি। অপশন দেখলে বুঝতে পারবা। অনলি আ ফিউ ক্রপস, অনলি ফিউ ক্রপস, অনলি আ লিটল ক্রপস, অনলি লিটল ক্রপ। দেখো এখানে একদম নেতিবাচক বোঝায়নি। ধরো যে জমিটা অনুর্বর সেখানেও তো ফসল ফলে, হয়তো যে জমিটা একটু কম উর্বর অ্যারিড, সেখানে 5 মণ ধানের জায়গায় 2 মণ ধান হয়, এটাকে তো একদম হয় না এটা বলা যাবে না। তাহলে আমরা ইতিবাচক অর্থ ব্যবহার করব। কি ব্যবহার করব? ইতিবাচক। আর ক্রপস যেহেতু এটা আমরা কাউন্টেবল করব নাকি আনকাউন্টেবল করব বলো তো? শস্যের জাত, এটা আমরা কাউন্টেবল করব, তাই না? তাই আমরা এখানে ফিউ অথবা এ ফিউ এর মধ্যে একটা বসবে। কেন এ ফিউ বসবে? ইতিবাচক। অনলি আ ফিউ ক্রপস, অনলি আ ফিউ ক্রপস, এই দেখো টিউলিটিল প্র্যাকি, তো নেতিবাচক, তাই আমরা অনলি এ ফিউ ক্রপস দিব। সো অপশন এ হবে। ক্রপ শস্যের জাতসমূহ কাউন্টেবল হয়, অনলি এ ফিউ বসবে। দেখছো, ভাইয়া কিন্তু সঠিক ব্যাখ্যাটা দিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16-17 সালে এই প্রশ্ন এসেছিল এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা বারবার এই প্রশ্নটা রিপিটেশন দেখবা অনেক জায়গাতে। তো ভাইয়া প্রশ্নটার ব্যাখ্যা ভালো করে মনে রেখো যে আমরা শস্যের জাত হওয়ায় এটাকে আমরা কাউন্টেবল ধরলাম, আর কাউন্টেবল ধরলাম এবং ইতিবাচক অর্থে ধরলাম, কারণ শস্য কম হয় কিন্তু একেবারে হয় না এমন না। যদি ইতিবাচক অর্থ ধরি তাহলে ফিউ, আর এ ফিউ এর মধ্যে কোনটা হয়? এ ফিউ হয়। তো ফিউ মানে একদমই তো নাই বোঝায়। পরেরটা, হেভি ফাইনস অ্যান্ড জেল সেন্টেন্সেস, অর্থাৎ অনেক জরিমানা এবং জেল সেন্টেন্সেস মানে কারাদণ্ড, হ্যাভ মেড ড্যাশ ডিফারেন্সেস ইন প্রিভেন্টিং এলিফ্যান্ট পোচিং। এলিফ্যান্ট পোচিং মানে হচ্ছে হাতি শিকার। হাতি শিকার প্রতিরোধে অনেক জেল জরিমানা করা হয়েছে, কিন্তু খুব বেশি লাভ হয়নি।
কারণ হাতির দাঁত এত মূল্যবান যে বারবার জেল থেকে ফিরে এসেও টাস্ক মানে হচ্ছে হাতির দাঁত। একটা নতুন ওয়ার্ড শিখলা। তাইলে ড্যাশ ডিফারেন্সেস, ডিফারেন্সেস মানে কি? পার্থক্য, তাই না? পার্থক্য, এটা হচ্ছে আনকাউন্টেবল, তাই না? পার্থক্য কি তুমি একটা পার্থক্য, দুইটা পার্থক্য এরকম সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারো? সংখ্যা দিয়ে প্রকাশ না করতে পারলে আনকাউন্টেবল। তাহলে কি হবে? লিটল হবে। লিটল ডিফারেন্সেস, খুব সামান্য পার্থক্য তৈরি করতে পেরেছে, তো লিটল হবে। কেন লিটল হবে? এ লিটল তো নাই অপশনে, আর লিটল হবে কারণ খুবই কম পার্থক্য মানে প্রায় পার্থক্য তৈরি করতে পারেনি এমন বুঝিয়েছে। পরেরটা, এই যে দেখো, এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে। টিচার অ্যাক্ট স্টুডেন্টস ইউজ কালার পেন্সিলস ডিউরিং আর্ট পিরিয়ড। এটা অ্যাক্ট বলতে বোঝাইছে যে নির্দেশনা দিল যে আমরা যখন আর্ট ক্লাস করব তখন আমরা কালার পেন্সিল ব্যবহার করব। এখানে কোনটা কম্পাউন্ড নাউন? কম্পাউন্ড নাউন মানে একাধিক শব্দ যুক্ত হয়ে যখন একটা নাউনের কাজ করবে, একাধিক শব্দ যুক্ত হয়ে যখন একটা নাউনের কাজ করবে। দেখো পাশাপাশি দুইটা শব্দ আছে শুধুমাত্র অপশন বিতে, এবং তারা কিন্তু একটা অর্থ বোঝাচ্ছে। কালার পেন্সিল দুটো আলাদা শব্দ যুক্ত হয়ে একটা অর্থ বোঝাচ্ছে যে রঙিন কলম। কি বোঝাচ্ছে? রঙিন কলম। যেমন এটা একটা কালার পেন্সিল, এটার মধ্যে অনেকগুলা কালারের শেড আছে, দেখো এই যে অনেকগুলা কালারের শেড আছে, এটা একটা কম্পাউন্ড নাউন। হ্যাঁ, কালার পেন, কালার পেন্সিল, সানসেট এরকম আমরা পড়েছি। পরেরটা, ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড এক্সপোর্ট ডায়মন্ডস। আচ্ছা অপশন দেখি, অপশন না দেখলে আসলে এটা বোঝা যাবে না। অনলি লিটল নেশনস, নেশন মানে কি? জাতি। নেশন মানে কি? জাতি। আচ্ছা পৃথিবীতে কয়টা জাতি আছে এটা গণনা করা যায় নাকি গণনা করা যায় না? চাইলে অবশ্যই গণনা করা পসিবল যে পৃথিবীতে কয়টা দেশ আছে, কয়টা জাতি আছে, এটা নির্দিষ্ট। তো এখানে লিটল হবেই না, তাহলে লিটলের অপশনগুলো বাদ, এ আর সি আগেই বাদ। দেখো বাচ্চারা, পরীক্ষার হলে মাত্র 40 থেকে 45 সেকেন্ড সময় পাবে তুমি একটা প্রশ্নের অ্যান্সার করার জন্য। তাহলে তোমাকে এত বেশি দক্ষতা থাকতে হবে যে তুমি আগে দেখা মাত্র দুটো অপশন বাদ যেন দিতে পারো। চারটা অপশন পড়তে গিয়ে তুমি 4 পূর্ণাংশ 60 সেকেন্ড মানে 1 মিনিট বা 4×10=40 সেকেন্ড নষ্ট করে ফেললে উত্তর দিবা কখন? তো খুবই গুরুত্বপূর্ণ এই যে শুধু পারলে হবে না, পারফেকশন আনতে হবে, টাইমিং এ উন্নতি করতে হবে। তো বারবার প্রশ্ন ব্যাংকের এক একটা ব্যাখ্যা দেখে নাও, দেখা মাত্র দুইটা বাদ দিয়ে ফেলতে পারো, তাইলে তুমি একটা লেভেলে পৌঁছাইছো বলে মনে করবা। চারটা অপশন দেখা লাগতেছে মানে তোমার লেভেলে এখনো ঘাটতি আছে। তাহলে অনলি ফিউ নেশনস নাকি অনলি আ ফিউ নেশনস? যেহেতু আমরা বলছি কাউন্টেবল, তার মধ্যে ফিউ বা এ ফিউ এর মধ্যে যে কোনো একটা হবে। দেখো পৃথিবীর মধ্যে হয়তো ধরো 20টা জাতি, আফ্রিকার দেশ মিলে বা লাতিন আমেরিকার দেশ মিলে আমি ধরে নিলাম 20টা জাতি কি করে? ডায়মন্ড এক্সপোর্ট করে। এখন পৃথিবীতে আমি ধরে নিলাম যে 200টা জাতি আছে, ধরে নিলাম। তার মধ্যে 20টাকে খুব কম না, 10%, তাই তো? তাহলে 10% যদি হয় তাহলে তো পুরা নেতিবাচক না, ইতিবাচক অর্থ। কি অর্থ? ইতিবাচক অর্থ। তাহলে কি হবে ভাইয়া? অনলি ফিউ হবে না, অনলি ফিউ তো নেতিবাচক, তাহলে হবে অনলি আ ফিউ নেশনস। দেখো তো ভাইয়া আমার কথার সাথে মিলছে কিনা দেখো। নেশন কাউন্টেবল নাউন তো অবশ্যই ফিউ হবে, আর সেন্টেন্সটি পজিটিভ হওয়ায় এ ফিউ বসবে। ভাইয়ার কথা মিলছে? ভাইয়ার কথা কিন্তু মিলে যাবে, ভাইয়ার কথা কিন্তু মিলে যাবে, ঠিক আছে? অনেক প্রশ্ন দেখে কঠিন মনে হতে পারে, ভাইয়া যখন ব্যাখ্যা দিবে দেখবা যে অনেক সহজ লাগছে, কিন্তু ব্যাখ্যাটা যেন তোমার ভিতরে ভালো করে গেঁথে যায়, আবার যেন বারবার এই ভিডিও দেখতে না হয়। বিষয়টা সময় খুবই সিগনিফিকেন্ট, সময়কে খুব ভালোভাবে কাজে লাগাইতে হবে। একটা ভিডিও এমন ভাবে দেখবা তুমি যেন আরেকজনকে ওটা পড়াইতে পারো। ওকে, পরটা চলে আসছি। মোস্ট অফ দ্য সেটেলমেন্ট দ্যাট গ্রিউ আপ নিয়ার দ্য, এটা অনেক বড় প্রশ্ন, আবার বললাম একটু বড় কঠিন প্রশ্ন করলেই বুঝবা, তাকাইলে দেখবা জাহাঙ্গীরনগর। আচ্ছা, মোস্ট অফ দ্য সেটেলমেন্ট মানে বসতি, সেটেলমেন্ট মানে বসতি, মানে ধরো সরি, সেটেলমেন্ট মানে হচ্ছে বসতি, মানুষ যেটা জায়গা আবাসস্থল তৈরি করে, বসতি। দ্যাট গ্রিউ আপ যেগুলো গড়ে উঠেছে নিয়ার দ্য লগিং ক্যাম্পস, লগিং ক্যাম্পস মানে হচ্ছে ওই কাঠ কাটার জন্য শ্রমিকরা যে বস্তি তৈরি করে সেখানে তারা থাকে এবং দিনের বেলায় এসে কাঠ কাটে। ওয়ার ড্যাশ অ্যাফেয়ার্স থ্রোন টুগেদার, এগুলো আর দেওয়ার দরকার নাই। আচ্ছা দেখো, আচ্ছা এখানে অপশনগুলো দেখলে বোঝা যাবে। প্রোট্রাক্টেড, প্রোট্রাক্টেড শব্দের অর্থ হচ্ছে, সরি পরটায় যাই, প্রোট্রাক্টেড দেখো অপশনগুলো এখানে আছে। প্রোট্রাক্টেড মানে দীর্ঘায়িত, হবে না। আমাদের দরকার অ্যাফেয়ার্স, তারা কি ধরনের মানুষ, যারা বনের কাছে কাঠ কাটে তারা কি ধরনের মানুষ? ওরা কি পরিবার পরিজন নিয়ে থাকে না বিচ্ছিন্ন ভাবে থাকে? কিছুদিন থাকে, কাজ শেষ হয়ে গেলে কিন্তু তারা ওখান থেকে চলে আসে, তাহলে দীর্ঘায়িত অবশ্যই হবে না। পরেরটাতে আছে আনঅবস্ট্রুসিভ মানে হচ্ছে বিচক্ষণ, যারা কাঠ কাটে তাদেরকে কি আমরা বিচক্ষণ বলতে পারি? অবশ্য বিচক্ষণ বলতে পারি না। পরে আছে নোম্যাডিক, নোম্যাডিক মানে যাযাবর, যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা কিন্তু এখন আমরা পেয়েছি।
যে যারা কাঠ কাটে তারা কিছুদিনের জন্য কাঠ কাটা শেষ হলে তারা কিন্তু ওখান থেকে চলে আসে। তাহলে তারা যাযাবরের জীবনযাপন করে। কিসের জীবনযাপন করে? যারা কোনো জায়গায় ক্ষণস্থায়ীভাবে থাকে তাদেরকে আমরা নোম্যাড বা যাযাবর বলি। তাহলে তাদের লাইফস্টাইলটা কেমন? অ্যাফেয়ার্সটা নোম্যাডিক। প্রশ্নটা একটু ট্রিকি, একটু কঠিন, বাট ব্যাখ্যা বুঝলে ইনশাল্লাহ পারবা। পরেরটাই যাচ্ছি। ক্যান ইউ গিভ মি ড্যাশ ইনফরমেশন? আচ্ছা দেখো, ইনফরমেশনটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ইনফরমেশনটা আনকাউন্টেবল নাউন। এখন আমি বলেছিলাম যে একটা না আরো কয়েকটা আছে, তার মধ্যে একটা হচ্ছে সাম। সাম হচ্ছে এমন একটা ডিটারমিনার সেটাকে কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর সঙ্গে আমরা ব্যবহার করতে পারি। বলছে তুমি কি আমাকে কিছু তথ্য দিতে পারো? এখন ইনফরমেশন তো আনকাউন্টেবল নাউন, সেটার আগে আমরা লিটল ব্যবহার করি, কিন্তু আমার এখানে কিছু তথ্য দরকার। তাহলে কিছু যখন বোঝাবো তখন আমি আনকাউন্টেবল নাউনকে আমার আসলে প্লুরাল করতে হবে। কি করতে হবে? ইনফরমেশনকে আই নিড টু মেক দিস প্লুরাল। প্লুরাল করতে হলে আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করতে হলে কোন ডিটারমিনার ব্যবহার করবো বাচ্চারা? ভাইয়া শিখাই দিছে, মনে রাখবা। আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করতে হলে সাম ডিটারমিনার ব্যবহার করলেই হবে। কোথায় আছে? অপশন ডি তে আছে সাম। ক্যান ইউ গিভ মি সাম ইনফরমেশন অ্যাবাউট প্লেসেস অফ ইন্টারেস্ট ইন দ্য টাউন? এই শহরের কিছু আকর্ষণীয় জায়গা সম্পর্কে কি আমাকে বলতে পারো? নতুন গেছো তুমি, থাইল্যান্ড ঘুরতে গেছো, গিয়ে বললা এই যে পাতায়া কোন কোন জায়গায় যাওয়া যায় বলেন তো। তো কিছু তথ্য যাচ্ছ, তো এটা সাম ব্যবহার না করলে হবে না, অর্থ মিলবে না। হ্যাঁ, এই যে সাম শব্দটি কাউন্টেবল আনকাউন্টেবল উভয় ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। ইনফরমেশন একটি আনকাউন্টেবল নাউন। উড ইউ লাইক ড্যাশ চিকেন? তুমি কি কিছু মুরগি খেতে পছন্দ করবে? কিছু মুরগি মানে মুরগির মাংস, কাঁচা মুরগি না, তো সাম হবে। কি হবে? সাম মানে হচ্ছে কিছু মুরগি দিব কিনা, সাম হবে। আচ্ছা পরেরটা, হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস ইন শিকাগো। আমি বললাম যে তার শিকাগোতে বন্ধু নাই বললেই চলে, তাহলে কি হবে? ফিউ। আমি বলছি যে নেতিবাচক অর্থে আমরা কি ব্যবহার করি? নেতিবাচক অর্থে ফিউ ব্যবহার করি, তাই না? এবং ফ্রেন্ড তো গোনা যায়, কাউন্টেবল নাউন। তোমার ধরো 5টা বন্ধু আছে, বন্ধু 100টা আছে, গোনা যায়, তো কাউন্টেবল। লিটলের অপশন তো নাই, লিটল হবেও না। মাছ আনকাউন্টেবল ক্ষেত্রে বসে, মাছ অফ আনকাউন্টেবল ক্ষেত্রে বসে, এ লট অফ হবে না, ফিউ অফ হবে না, কিন্তু কি হবে? ফিউ হবে। পরেরটা দেখো, নিচে ব্যাখ্যা দেওয়া আছে। দ্য ওয়েদার ইজ ড্যাশ গ্লুমিয়ার টুডে দেন ইট ওয়াজ ইয়েস্টারডে। খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, গ্লুমিয়ার দেখো, গ্লুমিয়ার মানে কি? ধরো একটু বিষাদগ্রস্ত আবহাওয়া বা বিষণ্ণ আবহাওয়া বা একটু করুণ আবহাওয়া, মানে একটু বৃষ্টি বিষণ্ণ আবহাওয়া। আচ্ছা, এই গ্লুমিয়ার এটার সাথে আমি কি ব্যবহার করতে পারি? মাছ। কারণ ধরো আকাশ কতটা মেঘলা হয়ে আছে, এটাকে তুমি শব্দ সংখ্যা দিয়ে গুনতে পারো না যে আকাশ 5টা গভীর হয়ে আছে, 10টা গভীর হয়ে আছে। আনকাউন্টেবল। আনকাউন্টের সাথে কি ব্যবহার করবা? মাছ ব্যবহার করবা। আর কাউন্টেবল হলে মেনি ব্যবহার করতা বা মোর ব্যবহার করতা, রাইট? ওকে, পরেরটা ব্যাখ্যা দেওয়া আছে। এই যে গ্লুম অন্ধকার, গ্লুম আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনে কোয়ান্টিফায়ার হিসেবে কি বসে? মাছ বসে। পরেরটা, ড্যাশ অফ হোয়াট হি সেইড ওয়াজ ভেরি সেন্সিবল। সে যা বলেছিল তার বেশিরভাগ অংশই ছিল অনেকটা যৌক্তিক, বেশিরভাগ ছিল যৌক্তিক। তাহলে ড্যাশ অফ হোয়াট হি সেইড এই জায়গাটাকে মডিফাই করতে হবে। সে যা বলেছিল, ধরো সে আমাদের উদ্দেশ্যে 5 মিনিটের বক্তব্য দিয়েছিল, এটাকে কি তুমি বলবা সে যে 500 শব্দ বলেছিল সেগুলো খুবই সেন্সিবল ছিল? না, আমরা কথাকে এইভাবে গুনি না, শব্দকে কাউন্ট করি না এভাবে। আমরা বলি সে যে কথাগুলো বলেছিল সেগুলো ছিল খুবই যৌক্তিক। সেন্সিবল মানে যৌক্তিক। তাহলে আনকাউন্টেবল, এই কথাটা কি? এই অংশটা, ফ্রেজটা আনকাউন্টেবল। আনকাউন্টেবল হলে আমরা জানি মাছ ব্যবহার করি। এই সবগুলা তো কাউন্টেবলের সাথে, সো এই ব্যাটারা হবে না। কি হবে? মাছ হবে। আমার কথার সাথে মিলায় নাও, কি বলা আছে দেখো, সে যা বলেছে আনকাউন্টেবল নাউন, তাই মাছ হবে। পরেরটা, আই এম অ্যাফ্রেড আই উইল হ্যাভ টু আস্ক ইউ ফর সাম মানি অ্যাজ আই সিম টু হ্যাভ লেফট ড্যাশ ফর দ্য বাস টিকেট। আই এম অ্যাফ্রেড, আমার ভয় হচ্ছে, আই উইল হ্যাভ টু আস্ক ইউ ফর সাম মানি, আমার তোমার কাছে কিছু টাকা চাইতে হবে, অ্যাজ আই সিম টু হ্যাভ লেফট ড্যাশ ফর দ্য বাস টিকেট, কারণ আমার কাছে বাসের টিকিট কাটার জন্য খুব কম টাকা আছে। তাহলে দেখো, লেফট ড্যাশ ফর দ্য বাস টিকেট, আমার কাছে খুবই কম আছে। খুবই কম বোঝাতে কি হয়? এ লিটল বসাই আমরা, তাই না? কি বসাই? সরি, আমরা বসাই হচ্ছে আ লিটল। এই দেখো, ম্যানি আনকাউন্টেবল হয়, এখানে লিটল ডিটারমিনার হিসাবে বসবে। এই দেখো, মানি তো আনকাউন্টেবল, তার সাথে আমি তো বলছিলামই লিটল বসবে, অন্যগুলা হওয়ার তো সম্ভব না। ইট ইজ নাও ড্যাশ এক্সপেন্সিভ টু রিপেয়ার দ্য ড্যামেজ হুইচ হ্যাজ বিন ডান। আচ্ছা, এক্সপেন্সিভ খুবই ব্যয়বহুল হয়ে গেছে
যেই তোমার ড্যামেজগুলো হয়েছিল সেগুলোকে কি করানো। দেখো এক্সপেন্সিভ শব্দটার পরে কি আছে? টু আছে। আমরা জানি টু ডট ডট টু হয়, তাই না? টু প্লাস মনে রাখবা, এটা একটা রুলস, টু প্লাস অ্যাজেক্টিভ প্লাস টু, মানে টু প্লাস অ্যাজেক্টিভ প্লাস টু। তাহলে এখানে অ্যাজেক্টিভও আছে, এখানে টু আছে, তাহলে আমাদের কি দরকার? টু দরকার। তাহলে টু মাচ এক্সপেন্সিভ, টু এর সাথে আবার মাছ দিছে, মানে অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। ধরো তুমি একটা গাড়ি ১ কোটি টাকা দাম, সেটা এমন ভাবে অ্যাক্সিডেন্ট করছো, গাড়ি ঠিক করতেই লাগতেছে ৫ লাখ টাকা, তাহলে অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। তাহলে টু মাচ হবে, কি হবে? টু মাচ। এই যে এক্সপেন্সিভ এর পর টু থাকায় টু ডট ডট টু হয়েছে। সিম্পল আনসার। দেয়ার আর নট ড্যাশ পিপল হিয়ার। পিপল কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, এটা আমি এর আগে একবার বলেছিলাম। পিপল হচ্ছে কাউন্টেবল নাউন, তাই কি বসবে? মেনি বসবে। মাচ তো আনকাউন্টেবলের সাথে বসে, তাহলে মেনি পিপল। দেয়ার আর নট মেনি পিপল হিয়ার, এই যে পিপল হচ্ছে কাউন্টেবল নাউন, আর মেনি বসবে, আর ফিউ দ্বারা নেগেটিভ অর্থ প্রকাশ করে, এই জন্য ওই জিনিসগুলা বসবে না। নট বসলে অলরেডি নেগেটিভ অর্থ আছেই। নেগেটিভ প্লাস নেগেটিভ একটা সেন্টেন্সে কখনোই পাশাপাশি দুটো নেগেটিভ শব্দ বসতে পারে না। তাই আমাদের পজিটিভ লাগবে। পজিটিভ হওয়ার জন্য আমরা এখানে মেনি বসাইছি, এবং পিপল যেহেতু গোনা যায়, ওখানে ১০০টা লোক আছে, গোনা যাবে। ২০০টা লোক থাকলেও গোনা যাবে, ৫০০০ লোক থাকলেও গোনা যাবে। বিয়ে বাড়িতে ৫০০০ লোক অনেক সময় আয়োজন করে না, তাহলে পিপলকে তো গোনা যায়, তাহলে ওটার সাথে মেনি বসবে। যদি গোনা না যেত তাহলে কি বসতো? পিপল না হয়ে গোনা যায় না এমন কিছু বসলে মাছ হতো। পরেরটা, দ্য নাউন অফ প্রেডিক্ট। প্রেডিক্ট হচ্ছে ভার্ব। প্রেডিক্ট এই ভার্বের সাথে আমরা যদি TION, টি আছে সাথে ION যুক্ত করে দিলেই প্রেডিকশন। প্রেডিকশন হচ্ছে নাউন। প্রেডিক্ট মানে হচ্ছে পূর্ব অনুমান করা। ধরো আমি বললাম যে বাংলাদেশ আর ভারতের মধ্যে খেলায় বাংলাদেশ জিতবে, এটা একটা আমার প্রেডিকশন। তাহলে এই যে আমি প্রেডিক্ট করলাম ভার্ব, আর এটা ছিল আমার প্রেডিকশন, এটা ছিল আমার অনুমান। ঠিক আছে, পূর্বানুমান। এই যে প্রেডিক্ট ভবিষ্যৎবাণী করা, আর প্রেডিকশন হচ্ছে নাউন। প্রেডিক্টেবল হচ্ছে অ্যাডজেক্টিভ। বাট বাংলাদেশের সাথে ভারতের খেলায় বেশিরভাগ ভারতই জিতে। আই উড লাইক ড্যাশ ইনফরমেশন। দেখো আবার ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল, অলরেডি এটা একবার আলোচনা করেছি। একই প্রশ্ন ভার্সিটিতে ঘুরে ফিরে বারবার আসে, এজন্য এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, আই উড লাইক ড্যাশ ইনফরমেশন, কিছু তথ্য আমি চাই। যখন আনকাউন্টেবল নাউনকে আমি প্লুরাল করতে চাচ্ছি, আমার তো কিছু তথ্য দরকার, বলছে ইনফরমেশন দরকার, তাইলে কিছু প্লুরাল করার জন্য আমার সাম দরকার। কি দরকার? সাম দরকার। প্লিজ কিছু তথ্য আমাকে দাও। এই যে প্লুরাল করতে হলে ভাইয়া যা কথা বলছে হুবহু কিন্তু এখানে আছে। পরেরটা, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল। মিল্ক কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? মিল্ককে কি বলা যায় একটা দুধ, দুইটা দুধ, এক বোতল দুধ, আমরা এভাবে করি, তাই না? ম্যাটেরিয়াল নাউন, সো আনকাউন্টেবল। তাহলে কি করব? ভেরি ফিউ, অ্যানি, ভেরি লিটল, কোনটা হবে? এই যে মিল্ক আনকাউন্টেবল, এর পূর্বে ভেরি লিটল বসবে। আনকাউন্টেবল আগে তো লিটিল, এ লিটল, ভেরি লিটল, দা লিটল, এই কথাগুলোই বসে, তাই না? আচ্ছা, পরেরটা, কাওয়ার্ডস ডাই ড্যাশ বিফোর ডেথ। কাপুরুষরা মৃত্যুর আগেই বহুবার মারা যায়, অর্থাৎ তাদের সম্মানহানি এতবার ঘটে, মানুষের হাতে তারা এতবার অপমানিত হয়, কাপুরুষরা মৃত্যুর আগেই তারা প্রত্যেক দিন প্রত্যেক ক্ষণে ক্ষণে তারা মারা যায়। তাহলে দেখো বিফোর ডেথ, কাওয়ার্ডস ডাই ড্যাশ বিফোর ডেথ, এখানে অপশন দেখা লাগবে। অপশনে দেখো টাইম কথাটা, মাচ টাইম, মেনি টাইম, এনাফ টাইম নাকি মেনি টাইমস। যেহেতু অনেকবার মারা যায়, একবার না বারবার মারা যায়, তাহলে প্লুরাল আমাদের দরকার। কি দরকার? নাউনটা প্লুরাল দরকার। দেখো এইখানে আছে হচ্ছে প্লুরাল নাউন, এইখানে আছে হচ্ছে প্লুরাল নাউন। কোথায় আছে দেখো? মাচ টাইম নাই, মাচ তো আনকাউন্টেবল হবে না, এবং প্লুরাল নাই, বাদ। মেনি টাইম, মেনি আছে কিন্তু টাইম তো সিঙ্গুলার আছে, বাদ। এনাফ টাইম হবে না, কি হবে? মেনি টাইমস। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস, মৃত্যুর আগে অনেকবার মরে কাপুরুষরা, তাহলে হবে, হলে দেখো মেনি ডিটারমিনেটিভ কাউন্টেবলের পূর্বে বসে, তাহলে কি হবে? মেনি টাইমস, নট মেনি টাইম। তারপর আই বট ড্যাশ ফর মাই ল্যাবরেটরি লাস্ট উইক। এখানে আমাদের প্রশ্নের অপশন দেখতে হবে। ইকুইপমেন্ট কথাটা এখানে বোঝা জরুরি। ইকুইপমেন্ট মানে হচ্ছে যন্ত্রাংশ। ইকুইপমেন্ট মানে হচ্ছে যন্ত্রাংশ। এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই EQUIPMENT, ইকুইপমেন্ট, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন আমি বলেছিলাম আনকাউন্টেবল নাউনকে আমরা যদি কাউন্টেবল করতে চাই, তাহলে আমরা এ পিস অফ, হ্যাঁ, এ পার্ট অফ, এরকম দিয়ে আমরা আনকাউন্টেবলকে কি করি? কাউন্টেবল করি। তাহলে দেখো কোথায় পিস কথাটা আছে, বিতেও আছে, সিতেও আছে, বাকি দুটা তো আগেই বাদ। টু পিসেস অফ ইকুইপমেন্টস, আবার টু পিসেস অফ ইকুইপমেন্ট। দেখো ইকুইপমেন্ট তো আনকাউন্টেবল, ওটার সাথে কখনো এস যুক্ত করতে পারবা না।
কিন্তু ওটাকে তুমি যদি প্লুরাল করতে চাও তাহলে জাস্ট এই যে পিস কথাটা লিখবা। দেখো 2 পিস, তাহলে 2 এর পরে পিসেস হয়েছে, এস যুক্ত হয়েছে, এটা ঠিক আছে, বাট ইকুইপমেন্ট তো আনকাউন্টেবল, ওটার সাথে এস যুক্ত করা সম্ভব না। তাইলে বি নাম্বার বাদ। কেন বাদ? এই ইকুইপমেন্টস এর সাথে এস যুক্ত করছে পাকনামি করে, ওটা হবে না। বাট এটা একদম সব জায়গা দিয়ে পারফেক্ট। 2 পিসেস, 2 প্লুরাল, তার সাথে পিসেস যুক্ত করছি, এস যুক্ত করছি, প্লুরালের সাথে এস তো যুক্তই করব, আর ইকুইপমেন্ট তো আনকাউন্টেবল। হ্যাঁ, ইকুইপমেন্ট শব্দটাকে আমি 2 পিসেস, 3 পিসেস আর 1 হলে 1 পিস, ঠিক আছে? যন্ত্রাংশ। এই যে আমার কথাটা এখানে লেখা আছে, আনকাউন্টেবল নাউনের পূর্বে ফ্রেজ যুক্ত করা। এই যে 2 পিসেস অফ ইকুইপমেন্টস, এটা একটা ফ্রেজ। হ্যাঁ, ফ্রেজটাকে কিভাবে সিঙ্গুলার করলা নাকি প্লুরাল করলা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অধিকাংশ শিক্ষার্থী বি নাম্বার আনসার দিয়ে চলে আসবে, ও খেয়ালই করবে না ইকুইপমেন্টস এর সাথে চিটাগং ইউনিভার্সিটি একটা ছোট্ট এস যুক্ত করে রাখছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই নিড আ ফিউ ফার্নিচার্স, আই নিড সাম ফার্নিচার। আই ডু নিড, এই ডু নিড কথাগুলো আগেই হবে না, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে ওটা ভুল। তাহলে আই নিড আ ফিউ ফার্নিচার্স আর আই নিড সাম ফার্নিচার। দেখো ফার্নিচার তো আনকাউন্টেবল, কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল এটা সম্পর্কে জানতে হলে আমাদের নাউনের লেকচারটা খুব ভালো করে দেখে আসবা। এখন দেখো ফার্নিচার, ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করতে গেলে আমরা সাম ব্যবহার করতে পারি, প্লুরাল করতে পারি। আচ্ছা দেখো, সাম ব্যবহার করলাম বা ফিউ ব্যবহার করলাম, সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে যে ফার্নিচারের সাথে এখানে এস যুক্ত করছে। ফার্নিচার তো আনকাউন্টেবল, ফার্নিচার আনকাউন্টেবল, আনকাউন্টেবলের সাথে জীবনেও এস বা ইএস যুক্ত হবে না। তো এখানে এই ব্যাটারা কি ভুল করছে? ফার্নিচার্স করছে, ফার্নিচার্স হবে না, কি হবে? আই নিড সাম ফার্নিচার। আবার আরেকটা ভুল কি করছে? এ ফিউ। ফার্নিচার তো আনকাউন্টেবল, আনকাউন্টেবলের সাথে এ ফিউ যুক্ত হয় না, কাউন্টেবলের সাথে ফিউ এ ফিউ যুক্ত হয়। সো অনলি কারেক্ট অ্যান্সার হিয়ার ইজ আই নিড সাম ফার্নিচার। বোঝা গেছে? ওকে, রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন। পরেরটা, ডু ইউ হ্যাভ ড্যাশ দিস মর্নিং? ডু ইউ হ্যাভ মেনি ওয়ার্ক, মেনি ওয়ার্কস, মাচ ওয়ার্ক, মাচ ওয়ার্কস। এখানে খেলাটা হচ্ছে ওয়ার্ক শব্দটা নিয়ে। দেখো ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল। অন দ্য আদার হ্যান্ড জব হচ্ছে কাউন্টেবল। হ্যাঁ, জব হইলো কাউন্টেবল, জব কি কাউন্টেবল। দেখো এখন যেহেতু আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে কি আমরা মেনি ব্যবহার করতে পারি? পারি না। আনকাউন্টেবল নাউনের আগে কি ব্যবহার করতে হয়? মাচ ব্যবহার করতে হয়। সো মেনি ওয়ার্ক হবে না, মেনি ওয়ার্কসও হবে না। ওয়ার্কের কি লাগবে? মাছ লাগবে। আর ওয়ার্ক তো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বাই এস যুক্ত করা তাই না, তাহলে ডি নাম্বারও ভুল। তাহলে কি হবে? মাচ ওয়ার্ক। ডু ইউ হ্যাভ মাচ ওয়ার্ক দিস মর্নিং? মিল্লা, এই যে ডু ইউ ওয়ার্ক মাচ ওয়ার্ক দিস মর্নিং হয়ে গেছে। পরেরটা, ওকে। আচ্ছা শেষ আসলে আমাদের। দেখো আমরা নাউনের এবং ডিটারমিনারের বিগত বেশ কিছু বছরের, বিগত 10 বছরের যত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল বাংলাদেশের সবগুলো পাবলিক ইউনিভার্সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিম প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম। এগুলো যদি সবগুলো তুমি ব্যাখ্যাগুলো ভালো করে বুঝে বুঝে, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সবচেয়ে সহজ ব্যাখ্যা, সবগুলো অপশন ধরে ধরে বোঝানোর, যেটা বাংলাদেশে এর আগে কোথাও হয়নি ইংরেজির ক্ষেত্রে, সেটা করার চেষ্টা করেছি। তোমার কাজ হচ্ছে ব্যাখ্যাগুলো ভালোভাবে বুঝে বুঝে অন্তস্থ করা, মুখস্থ করা না, ভালোভাবে বোঝার চেষ্টা করা। তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় তুমি 100-তে 100 আনসার করে চলে আসতে পারবে ইনশাল্লাহ উইথ ফুল কনফিডেন্স। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট এপিসোডে।